তো আজকে আমরা ইনভার্স ত্রিকোণমিতি চ্যাপ্টারটার কিছু বোর্ড কোশ্চেন দেখব। ঠিক আছে, তো দেখি। এই চ্যাপ্টারটা সহজ চ্যাপ্টার এবং এটা সবাই কম বেশি পারে, তো আশা করি সমস্যা হবে না বুঝতে। তো চলো আমরা প্রবলেম সলভিংটা শুরু করতেছি। রাজশাহী বোর্ড 2019 সালে একটা প্রবলেম। দেখো দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। তো দুইটা দৃশ্যকল্প, প্রথমটাতে কি বলছে? প্রথমটার মধ্যে sec a is equal to √5 এবং cosec b is equal to 5/3। আচ্ছা, দুইটা ত্রিকোণমিতিক অনুপাত, একটা হচ্ছে sec a, একটা হচ্ছে cosec b এবং আরেকটা হচ্ছে cot c। এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু দেওয়া আছে। এরপরে 2 নম্বর দৃশ্যকল্পের মধ্যে একটা ফাংশন দেওয়া আছে। ফাংশনটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন f(x) is equal to sin x। ঠিক আছে, তারপরে দেখি ক নম্বর কোশ্চেনে কি বলছে। ক নম্বর কোশ্চেন অ্যাজ ইউজুয়াল যেমন হয় যে একটা জিনিসের ভ্যালু বের করতে বলছে, মান বের করতে বলছে, তো এটা আমাদের কাছে খুব সহজ হওয়ার কথা। তো আমাদের এখানে দেওয়া হয়েছে যে কোসেক ইনভার্স √17 যোগ সেক ইনভার্স √26/5। আচ্ছা, এই জিনিসটার ভ্যালু বের করতে বলা হয়েছে। তাহলে এই জিনিসটার ভ্যালু বের করার জন্য আমরা কিভাবে করব এটা? আমরা এখানে দুইটা ত্রিভুজ কল্পনা করব। আমরা চেষ্টা করবো আমাদের এই ভ্যালুগুলো যখন বের করবো তখন আমরা চেষ্টা করবো কি করতে, এই সবগুলোকে টেনে কনভার্ট করতে। আচ্ছা, তাহলে এখন দেখি তোমরা বলো তো, প্রথম যে ত্রিভুজটা, যেটা আমি কোসেক ইনভার্সের জন্য আমি যে ত্রিভুজটা গঠন করব, সেই ত্রিভুজের লম্ব কত, ভূমি কত, অতিভুজ কত, এটা একটু হিসাব করে আমাকে বলো তো। আর এইখানে যে সেকেন্ড যে একটা অনুপাত আছে ত্রিকোণমিতিক, সেক ইনভার্স √26/5, এইটার জন্য যে ত্রিভুজটা আমি গঠন করব, সেই ত্রিভুজের লম্ব, ভূমি আর অতিভুজ কত হবে দেখি এটা বলো। প্রথমটার জন্য আদিব বলো তো, এই প্রথম ত্রিভুজটা কি হবে? লম্ব কত, ভূমি কত আর অতিভুজ কত? আচ্ছা, আদিবে তো মাইকে প্রবলেম আছে। আচ্ছা, আদিব বাদ দাও। এটা বাপ্পি বলো, প্রথম ত্রিভুজটার জন্য লম্ব কত, ভূমি কত, অতিভুজ কত? ফার্স্ট অতিভুজ হচ্ছে √7। √17 হচ্ছে তার অতিভুজ। আচ্ছা, তো তার লম্ব কত হবে? ভূমি হচ্ছে 1 আর হচ্ছে ভূমি 1 শিওর? ভূমি 1? ও না না, লম্ব 1 হবে, অতিভুজ বাই লম্ব। এক্স্যাক্টলি, লম্ব হবে 1, লম্ব 1 হবে। আর ভূমি কত হবে? 4, ভূমি হবে 4। গুড। আচ্ছা, এবার দেখি এয়া বলো, আসিয়া বলো, সেকেন্ড ত্রিভুজের জন্য লম্ব, ভূমি, অতিভুজ কত কত হবে? ভাইয়া ভূমি হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 26। তাহলে ইয়া কত আসে, লম্ব কত আসে? ভাইয়া 1। লম্ব আসে 1। আচ্ছা, এখন আমাদের কাজ হবে কি, আমরা জানি আমাদের ফর্মুলাতে 3 ধরনের, একটা টেনের সাথে টেন ইনভার্সের সাথে টেন ইনভার্সের ফর্মুলা আছে, কজ ইনভার্সের সাথে কজ ইনভার্সের ফর্মুলা আছে, এরপর হচ্ছে সাইন ইনভার্সের সাথে সাইন ইনভার্সের ফর্মুলা আছে। বাট আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে সবগুলোকে টেনে নিয়ে করার চেষ্টা করব। কেন? কারণ ব্যাখ্যাটা হচ্ছে সাইন আর কজের যে ফর্মুলা আছে ওটার মধ্যে √ওভারের রাশিটা, √ওভার রাশিটা আই গেস আমার মতো তোমরা পছন্দ করো না। সো এটা এবার আমরা যেটা করব, কোসেক ইনভার্স √17 কে আমরা টেন ইনভার্স কিছু একটাতে নিব। সো আমরা যেহেতু কোসেক ইনভার্স √17 এর জন্য একটা ত্রিভুজ কল্পনা করলাম, এই ত্রিভুজ থেকে এবার আমরা টেন ইনভার্স লিখতে পারবো। এই ত্রিভুজের লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 4, তার মানে এটাকে আমরা লিখতে পারবো টেন ইনভার্স লম্ব বাই ভূমি মানে 1/4। এবং সিমিলারলি এই ত্রিভুজটাকে যদি আমরা সেক ইনভার্স সামথিং ছিল ওই অনুপাত থেকে আমরা যে ত্রিভুজটা গঠন করলাম, সেই ত্রিভুজ থেকে এবার আমরা যদি টেনের অনুপাতটা নিই, তার মানে এটা পাবো টেন ইনভার্স লম্ব বাই ভূমি মানে হচ্ছে 1/5। ওকে, তারপরে ফর্মুলাটা দেখি, খাতে যা বলো তো, ফর্মুলাটা কি? টেন ইনভার্স এক্স যোগ টেন ইনভার্স ওয়াই, ফর্মুলা কি?
tan inverse x plus y by 1 minus xy. তাহলে এইটার জন্য ফর্মুলা কি হবে 1/4 প্লাস 1/5 1 মাইনাস 1/4 ইন্টু 1/5, এটা হচ্ছে ফর্মুলা। তো শেষ, আমাদের প্রবলেম অলমোস্ট সলভ। সো টেন ইনভার্স 1/4 আর 1/5 কে তুমি যদি মাল্টিপ্লাই করো, তোমার লসাগু হবে 20, আর এখানে আসবে 5 যোগ 4, আর এখানে আসবে কত 20, দেন আসবে হচ্ছে 20 মাইনাস কত আসবে 1, এটাই তো আসবে। এবার দেখো এই 20 20 কেটে দিলাম, সেখানে পরে থাকতেছে হচ্ছে 10 ইনভার্স, উপরে থাকতেছে 9 আর নিচে থাকতেছে 19। সো এটাই হচ্ছে অ্যান্সার, ক নম্বর প্রবলেম সলভ। ওকে, তো এই প্রবলেমটা সলভ। আচ্ছা, খ নম্বর প্রবলেমটা দেখি। খ নম্বরটা দেখি এখানে কি বলছে। খ নম্বরে বললো a প্লাস সি মাইনাস হাফ বি এর মান বের করতে। পুরান একটা প্রবলেম। সো a প্লাস সি মাইনাস হাফ বি। আচ্ছা, এখন আমাকে a কত দেখি বলো তো। দৃশ্যকল্প 1 দেখে আমাকে একজন বলো a ইজ ইকুয়াল টু কত হবে। দৃশ্যকল্প 1 দেখে বলো। Sec inverse root 5. Exactly, sec inverse root 5. So similarly c is equal to cot c is equal to যদি 3 হয়, cot c is equal to এখানে 3 হয়, তাহলে c is equal to হবে cot inverse 3। আচ্ছা, এবার আমরা যদি একই জায়গা থেকে যদি উৎস থেকে যদি লিখি, তাহলে b is equal to কত হবে। b is equal to হবে cosec inverse 5 বাই cosec b is equal to হচ্ছে 5/3, তাহলে b is equal to হবে cosec inverse 5/3। শেষ, a b এর মান তো বের করলাম। তো এবার আসো প্রবলেম সলভ। আসি, প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু a প্লাস c মাইনাস হাফ অফ b, এটা হচ্ছে আমার প্রদত্ত রাশি। তো এবার আমরা ভ্যালুগুলো বসাই। a জায়গায় বসবে ইনভার্স 1/2 c এর জায়গায় বসবে cot ইনভার্স 3, আর হচ্ছে b হাফ b এর জায়গায় বসবে মাইনাস হাফ ইন্টু, এটা কত বসবে cosec ইনভার্স 5/3। আচ্ছা, তো ঠিক আছে, এটা কাজ করবো, দাঁড়াও কাজ করি। এখানে এই sec ইনভার্স 1/5 কে বলো তো আমরা cosec cos ইনভার্স কত লিখতে পারি। sec ইনভার্স 1/5 যেটা, সেটা কিন্তু cos ইনভার্স 1/√5 হয়। আবার যেটা cot ইনভার্স 3, সেটাকে কিন্তু আমরা লিখতে পারি tan ইনভার্স 1/3, আর মাইনাস হাফ cosec ইনভার্স 5/3 কে কিন্তু আমরা ফর্মুলা অনুযায়ী লিখতে পারবো sin ইনভার্স 3/5। এগুলো হচ্ছে আমাদের ইনভার্স ত্রিকোণমিতিক চ্যাপ্টারের মধ্যে কিন্তু ডিটেইলস আলোচনা করা হয়েছে। যেটা sin ইনভার্স x হয়, এটাকে লেখা যায় cosec ইনভার্স 1/x, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো নিশ্চয়ই আমরা জানি। আচ্ছা, এবার বলো তো এই ফর্মুলার এই প্রবলেমটা তোমাদের কাছে পরিচিত মনে হচ্ছে কিনা, এবং এইটা করার জন্য আমরা জানি কি করি বলতে পারবা। অনেকভাবে যদিও করা যায় প্রবলেমটা। কারো মনে নাই এই প্রবলেমটা কিভাবে করছিলা? আগে ভাই হাফটাকে নিয়ে কাজ করতে হবে। এক্স্যাক্টলি, কারণ এইটা দেখো একটা আস্ত একটা কোণ, cos ইনভার্স সামথিং, এটা একটা কোণ। এটা কিন্তু এখান থেকে তুমি আউটপুট হিসেবে কোণ পাবা। এই একটা অ্যাঙ্গেলের সাথে আস্ত একটা অ্যাঙ্গেল যোগ করা যাবে। কিভাবে করবা? এই cosটাকে যদি তুমি টেনে নিয়ে যাও, তাহলে টেন যোগ করতে পারবা। বাট এখানে একটা আস্ত একটা অ্যাঙ্গেলের সাথে একটা হাফ একটা অ্যাঙ্গেল, না এটাকে যোগ করতে পারবা না। গরু আর ছাগলকে যেমন যোগ করা যায় না, একটা গরু আর একটা ছাগলকে যোগ করে কি বলতে পারবা দুইটা গরু বা দুইটা ছাগল? না, বলতে পারবা না। ভিন্ন দুইটা রাশি না, এভাবে সেম এই হাফ কোণের সাথে এই একটা আস্ত কোণকে যোগ করা যাবে না। তাহলে এই হাফ কোণটা আসলে আস্ত কোণের কত অংশ হয় সেটা আগে বের করতে হবে। বের করার পরে তারপরে যোগ করতে পারবো। যেমন দেখো, তুমি গরু আর ছাগল যোগ করতে পারবে না। তুমি যদি বাট সবাইকে যদি মাংসর হিসাবে কাউন্ট করো, ধরো তুমি ছাগল থেকে পাইছো 10 কেজি মাংস, আর গরু থেকে পাইছো ধরো 20 কেজি মাংস, তাহলে এদেরকে কিন্তু তুমি একসাথে যোগ করতে পারবে যে মাংস 10 কেজি 20 কেজি টোটাল আছে মাংস হচ্ছে 30 কেজি। কিন্তু এই আমরা এই কাজটাই করবো, সবাইকে আমরা একই টাইপের অ্যাঙ্গেলে নিয়ে যাবো। ওকে, আর যেটা করব হাফ অফ সাইন ইনভার্স 3/5 ইজ ইকুয়াল টু থিটা ধরলাম, তাহলে আমরা পাবো হচ্ছে সাইন ইনভার্স, এই হাফটা যদি রাইট হ্যান্ড সাইডে চলে যায় সাইন ইনভার্স 3/, এটা হচ্ছে আমি একটা নিয়মে করতেছি। এই প্রবলেমটা অনেকগুলো নিয়মে করা যায়, এক একটা বই এক একটা নিয়মে করা, মিনিমাম 4 থেকে 5টা নিয়ম আছে।
প্রবলেমটা করো, হাফটা ওই পাশে চলে গেলে 2 থিটা আসবে। দেন আমরা যদি সাইন ইনভার্সটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তার মানে একটা সাইন 2 থিটা, সাইন ইনভার্সটা রাইট হ্যান্ড সাইডে চলে গেলে সাইন 2 থিটা হবে, আর এখানে 3/5 পড়ে থাকবে। তাহলে সাইন 2 থিটার ভ্যালু হচ্ছে 3/5। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে কোনো না কোনো ভাবে এই থিটাটা বের করা, এই থিটার মানটা বের করা, কিন্তু থিটার মানটা আস্ত একটা অ্যাঙ্গেলের মাধ্যমে বের করা, ঠিক আছে? তাহলে আমি সাইন 2 থিটার ভ্যালু পাইলাম হচ্ছে 3/5। আচ্ছা ঠিক আছে, তো এই জিনিসটা আমার এনাফ আমার অ্যান্সার বের করার জন্য। এবার আমরা একটা কাজ করি, আমরা টেন থিটা ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, আমরা ধরি টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আমি এই প্রবলেম এইভাবে করতেছি, এই প্রবলেম অনেকভাবে করা যায়, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এবার আমি যেটা করতে পছন্দ করি, উপরে নিচে 2 cos থিটা দিয়ে গুণ দিই, ঠিক আছে? উপরে নিচে 2 cos থিটা দিয়ে গুণ দেই, তাহলে কত আসবে? সো 2 sin থিটা ইনটু cos থিটা, আবার নিচে যদি 2 cos থিটা দিয়ে গুণ দিই তাহলে আসবে 2 cos স্কয়ার থিটা। আচ্ছা এবার বলো তো 2 sin থিটা ইনটু cos থিটাকে আবার আমরা লিখতে পারি কি sin 2 থিটা ডিভাইডেড, এবার 2 cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি বলো? 2 cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 1 plus cos 2 theta. 1 plus cos 2 থিটা। আচ্ছা দেখো তো cos 2 থিটার ভ্যালু তো তুমি জানো না, তাহলে cos 2 থিটার ভ্যালু কিভাবে বের করব? আমরা জানি sin স্কয়ার 2 থিটা যোগ cos স্কয়ার 2 থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে 1 sin স্কয়ার যে কোনো একটা অ্যাঙ্গেল যোগ cos স্কয়ার ওই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু 1, তার মানে cos স্কয়ার 2 থিটা ইকুয়াল টু কি হবে? 1 মাইনাস sin স্কয়ার 2 থিটা। দেন cos 2 থিটা ইকুয়াল টু কি হবে? প্লাস অংশটুকু নিলে 1 মাইনাস sin স্কয়ার 2 থিটা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার 2 থিটা। তাহলে আমরা এখানে sin 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 থিটাকে লিখতে পারবো রুট ওভার 1 মাইনাস sin 2 থিটা হোল স্কয়ার। শেষ। এবার তুমি tan থিটার ভ্যালু কিন্তু বের করতে পারবা। সো এবার আমরা কিভাবে বের করব? sin 2 থিটার ভ্যালু কত পাইছিলাম আমরা? দেখো তো এই sin 2 থিটার ভ্যালু এই যেখানে দেখো 3/5, তাহলে এখানে বসাই 3/5 ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস 3/5 স্কয়ার। একটু ক্যালকুলেটরে চেপে আমাকে বলো এখানে অ্যানসারটা কত আসে, ক্যালকুলেশনটা করলে কত আসবে এখানে? tan থিটা ইজ ইকুয়াল টু কত আসবে? tan থিটা ইজ ইকুয়াল টু কত লেখা যায় একটু দ্রুত আমাকে জানাও। 1/3. 1/3 tan থিটা ইজ ইকুয়াল টু লেখা যাচ্ছে তার মানে 1/3। আচ্ছা tan থিটা যদি 1/3 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স 1/3। আচ্ছা থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স 1/3। তো মজার ব্যাপার হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু তুমি একবার পাইলা tan ইনভার্স 1/3, আবার তোমার কোশ্চেন অনুযায়ী আমরা ধরছিলাম হাফ সাইন ইনভার্স 3/5, এই অর্ধেক কোণটাকে আমরা থিটা ধরছিলাম, তাহলে ওই আবার থিটা ইজ ইকুয়াল টু তুমি কত পাইছো? tan ইনভার্স 1/3। তার মানে যাহা হাফ সাইন ইনভার্স 3/5 তাহাই কি tan ইনভার্স 1/3। তার মানে আমরা প্রদত্ত রাশির মধ্যে এই যে মার্ক করা যে রিজিয়নটা দেখতেছো এর পরিবর্তে আমরা কত বসাইতে পারবো? এর পরিবর্তে কিন্তু আমরা বসাই দিতে পারবো tan ইনভার্স 1/3। মজার ব্যাপার হচ্ছে তুমি যদি হাফ সাইন ইনভার্স 3/5 এর পরিবর্তে tan ইনভার্স 1/3 বসাও, দেখো তোমার কিন্তু একটা জিনিস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা বসাই দিই tan ইনভার্স 1/3, দেন তুমি ইজিলি এই দুইটা জিনিস কেটে দিতে পারবা। তাহলে বলো তো অ্যানসার কি থাকতেছে? অ্যানসার থাকতেছে হচ্ছে cos ইনভার্স 1/√5। তাহলে এটাই হচ্ছে তোমার নির্ণেয় অ্যানসার। শেষ, প্রবলেম সলভ। চিত্র থেকে এটা আমরা পারলাম। তাহলে এই টাইপের একটা প্রবলেম তুমি মোস্ট প্রবাবলি তুমি এক্সামে অবশ্যই পাবা, বোর্ড এক্সাম যদি পরীক্ষা যদি হয় তুমি এই টাইপের একটা প্রবলেম পাবা। এই যে অর্ধকোণ দিবে, ইউজুয়ালি যদি তোমাকে একটা পূর্ণকোণ দেয় তুমি কিন্তু খুব ইজিলি জিনিসগুলোকে যোগ বিয়োগ করতে পারবে, জাস্ট ফর্মুলা জানা থাকলে হয়। কিন্তু অর্ধকোণ যদি থাকে, এই অর্ধকোণটাকে কিন্তু আমরা এভাবে আগে টেকনিক অনুযায়ী জিনিসটাকে পূর্ণ একটা কোণে বা থিটার ভ্যালুটা আলাদাভাবে বের করে নিয়ে আসতে হবে, টেনের মাধ্যমে জিনিসটা বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি যদি প্রবলেমের মধ্যে বসাও তারপরে তুমি জিনিসটা ক্যালকুলেট করতে পারবে খুব সহজে, ঠিক আছে? তো আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। এবার আমরা পরের প্রবলেমে যাই। 60টার মতো সৃজনশীল করবো আজকে ইনশাল্লাহ। আচ্ছা এবার আসো 3 নম্বর প্রবলেমটা দেখি।
ওকে, 3 নম্বর প্রবলেমটা হচ্ছে তোমাদের, এটা সেকেন্ড চ্যাপ্টারটা। তোমাদের ইনভার্স ত্রিকোণমিতি দুইটা চ্যাপ্টার ছিল, একটা হচ্ছে প্রথমটা ইনভার্স ত্রিকোণমিতি, সেকেন্ডটা কিন্তু ইনভার্স ত্রিকোণমিতি না, সেকেন্ডটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান। আমরা আগে হচ্ছে নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে সমাধান করতে, বাট ওইটার হচ্ছে আমরা সাধারণ সমাধানগুলো শিখছি। যে কোনো রেঞ্জের মধ্যে একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া হইলে ওই সমীকরণ থেকে অজানা রাশি তো থিটা থাকে, এই থিটার মানটা কত হবে যে কোনো একটা রেঞ্জ থেকে, সেটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা 7.2 এর, সেকেন্ড পেপারে 7.2 এর প্রবলেম। সো দৃশ্যকল্প 2 অনুযায়ী দেখো fx, দৃশ্যকল্প 2 অনুযায়ী ফাংশনটা ছিল fx = ছিল sin x। এখন রাশিটা কি দেওয়া হয়েছে দেখো, রাশিটা দেওয়া হয়েছে, সমীকরণটা দেওয়া হয়েছে √3 * fx মাইনাস f of π/2 প্লাস x = 2, এবং তোমার থিটার রেঞ্জটা কি বলছে বা x এর রেঞ্জটা বলছে -2π থেকে 2π এর মাঝখানে হচ্ছে তোমাকে অ্যাঙ্গেল গুলো বের করতে হবে। তাহলে √3 * fx, fx এর মান তো sin x দেওয়া আছে, তুমি জাস্ট এখানে ইনপুট দাও √3 * sin x মাইনাস fx যদি sin x হয় f of π/2 প্লাস x হবে কি sin π/2 প্লাস x = 2। ওকে, তো এবার আমরা দেখি প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। √3 sin x, sin π/2 প্লাস x কে আমরা কি বলতে পারি, sin π/2 প্লাস x কে কিন্তু আমরা বলতে পারি cos x। π/2 এর কারণে sin হবে, আর যেহেতু π/2 থাকার কারণে হচ্ছে বিজোড় সংখ্যক π/2, এইজন্য হবে sin cos হয়ে যাবে, sin হচ্ছে cos হয়ে যাবে। আর যেহেতু এটা π/2 প্লাস x মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস সামথিং, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে, তাই আমাদের এখানে কি করতে হবে, এখানে এটাকে পজিটিভ রাখতে হবে। তাহলে মাইনাস sin π/2 প্লাস x হচ্ছে মাইনাস cos x হবে, হচ্ছে 2। আচ্ছা, এখন বলো দেখি এই প্রবলেমটা করার একটা কমন প্রসিডিউর ছিল, তোমাদের কি মনে আছে এই প্রবলেমগুলো করার একটা কমন প্রসিডিউর কি, কার মনে আছে দেখি? এই প্রবলেমগুলো করার একটা কমন প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরটা কি বলতে পারবা? প্রবার এদের সহগগুলোর হোল স্কয়ারের যোগফল। ভেরি গুড, ওইটাই। এখানে sin x এর সহগ হচ্ছে গিয়ে √3, তো আমরা করব কি √3² করব, যোগ cos x এর সহগ হচ্ছে -1, তাহলে আমরা -1² করব, এইটা √ওভার নিব। এখানে এটা √ওভার কত আসছে, √3 + 1 মানে হচ্ছে 4, √4 মানে হচ্ছে 2, ভ্যালু আসছে 2। আমাদেরকে যেটা করতে হবে 2 দিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সবাইকে ভাগ করতে হবে। তাহলে আমরা এখন যেটা করব, এই 2 দিয়ে ভাগ করলাম এইদিকে, এই 2 দিয়ে ভাগ করলাম এইদিকে, এই 2 দিয়ে ভাগ করলাম এইদিকে, তাহলে আমি পাচ্ছি √3/2 sin x minus half into cos x is equal to 1। আচ্ছা, তারপরে আমাদের কমন প্রসিডিউর যেটা ছিল সেটা হচ্ছে যে কি, আমরা সাইন এর ফর্মুলায় চলে যাব অথবা আমি কজ এর ফর্মুলা যাব, এটা আমার ইচ্ছা, ঠিক আছে। তো আমি এই প্রবলেমটার মধ্যে সাইন এর ফর্মুলাতে যাওয়াই ভালো, সাইন এক্স তো থাকলোই, আবার √3/2 কে তুমি কজ কত ডিগ্রি বলতে পারো বলো তো, √3/2 কে তুমি কজ কত বলতে পারো? cos π/, কত বলতে পারবা √3/2? π/6। cot π/6, ভেরি গুড, মাইনাস cos x ইনটু, আবার হাফ কে আমরা বলতে পারি sin π/6, sin π/6 is equal to 1। তাহলে দেখো তো sin a cos b মাইনাস cos a sin b, তার মানে এটার ফর্মুলাটা কি দাঁড়াবে, এটার ফর্মুলা দাঁড়াবে sin a minus b, তার মানে এটা দাঁড়াচ্ছে sin x minus π/6 a minus b is equal to হচ্ছে 1। আচ্ছা, এখন 1 কে আবার যে sin কত ডিগ্রি বলা যায়, 1 কে sin π/2 বলা যায়। খাদিজা বলো দেখি, আমাদের sin থিটা ইজ ইকুয়াল টু যদি sin আলফা হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু তার পরের লাইনে আমরা জেনারেল সলিউশনে কি লিখতে পারি, সাধারণ সমাধানে আমরা থিটা ইজ ইকুয়াল টু কি বসাইতে পারি? 2n pi plus -1 to the power n alpha. হ্যাঁ, 2n পাই, n পাই না, এরকম কিনা দেখো তো ফর্মুলাটা মনে পড়ছে? জি ভাইয়া, এটা ফর্মুলাটা কিন্তু এরকম হওয়ার কথা, n পাই প্লাস -1 to the power n ইনটু আলফা।
তার মানে এখন আমাদের যেটা করতে হবে এখানে, এই পুরোটা হচ্ছে আমাদের থিটা আর এটা হচ্ছে আমাদের আলফা। তার মানে আমাদের এখানে অ্যান্সার আসবে থিটার মানে হচ্ছে এক্স মাইনাস পাই বাই সিক্স ইজ ইকুয়াল টু আসবে এক্স মাইনাস পাই বাই সিক্স ইজ ইকুয়াল টু আসবে এন পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা মানে হচ্ছে পাই বাই 2। তোমাদের কাজ কি? তোমাদের কাজ এক্স এর ভ্যালু গুলো বের করা। আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি? n পাই প্লাস এই মাইনাস পাই বাই সিক্স থেকে এইদিকে নিয়ে যাই প্লাস পাই বাই সিক্স প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 2। তাহলে এখন আমরা যেটা করব সিম্পল কাজ, আমরা n ইজ ইকুয়াল টু 0 বসাবো, n ইজ ইকুয়াল টু 1 বসাবো, n ইজ ইকুয়াল টু 2 বসাবো, আবার n ইজ ইকুয়াল টু -1 বসাবো, n ইজ ইকুয়াল টু -2 বসাবো। তুমি এর চেয়েও বেশি বেশি ভ্যালু বসাইতে পারবা, বাট তোমাকে অবশ্যই জিনিসটা খেয়াল রাখতে হবে -2 পাই থেকে 2 পাই এর মাঝখানে কিন্তু তোমার থাকতে হবে। যখন তুমি n এর এমন একটা ভ্যালু বসাইলে যেটা কারণে তুমি এমন একটা কোণ পাচ্ছ যেই কোণটা 2 পাই থেকে বড় অথবা যেই কোণটা -2 পাই থেকেও ছোট, তখন তুমি ওইখানে স্টপ করবা, ওইখানে তুমি তোমার সলিউশনে স্টপ করবা, ঠিক আছে? এবং এর আগ পর্যন্ত যতগুলো সলিউশন আসবে সেগুলো তোমার অ্যান্সারের মধ্যে বসবে। সো একটু তোমরা বসাও, n ইজ ইকুয়াল টু 0 বসায় দেখো সলিউশন কত আসে। n ইজ ইকুয়াল টু 0 বসা এক একজন একে দেখো, n ইজ ইকুয়াল টু 0 বসায় কত আসবে, x এর ভ্যালু কত আসবে বাপ্পি বলবা। n ইজ ইকুয়াল টু 1 বসায় কত আসবে আদি মেসেজে বলবা, এটা খাদেজা বলবা। n ইজ ইকুয়াল টু 2 এ আর -1 এ কত আসে এটা হচ্ছে আসিয়া বলবা। আর n ইজ ইকুয়াল টু -2 এ কত আসে এটা আমি বলবো। সবাই একটু বলো, n ইজ ইকুয়াল টু 0 তে এটা হচ্ছে বাপ্পি বলবা। ক্যালকুলেট করে দেখো আদিবেরটা সবারটা, সবাই যার সম্ভব সে মেসেজ করো এর ভিতরে, নাহলে মুখে বলো। ওকে, n ইজ ইকুয়াল টু 0 তে কত আসে দেখো, 1 এ কত আসে দেখো। 120 ডিগ্রি। n ইজ ইকুয়াল টু 0 তে তোমার কত আসতেছে 2 পাই বাই 3, তার মানে হচ্ছে 2 পাই বাই 3 বা 120 ডিগ্রি হবে। আচ্ছা, তার 2 পাই বাই 3 কি নিব আমরা সলিউশনের মধ্যে? বেশ, শর্তটা একটু দেখি। শর্তটা দেখো, শর্তটা কই ছিল? এই যে দেখো শর্তটা দেখো, -2 পাই -360 ডিগ্রি থেকে +2 পাই, মানে 360 ডিগ্রির মাঝখানে যে কোনো ভ্যালু নিতে হবে। তাহলে তো নিব, তাই না? কারণ এটা তো 120 ডিগ্রি আসছে, তাহলে 120 ডিগ্রি এটা কিন্তু নিব আমরা, তাহলে এটাকে নিলাম। এবার n ইজ ইকুয়াল টু 1 এ কত আসে, এটা কার ছিল? n ইজ ইকুয়াল টু 1 এ কত আসে? n ইজ ইকুয়াল টু 2 এ কত আসে? খাদেজার ছিল মনে হয়। 8 n pi ইজ by ইকুয়াল টু 2 3. এ কত আসে? কত আসছে? 8 পাই বাই 3। n ইজ ইকুয়াল টু 2 এ। আচ্ছা, জি 8 পাই বাই 3 কি সলিউশনের মধ্যে নিতে পারবা? 8 পাই বাই 3 মানে কত ডিগ্রি দেখো তো? 2 পাই এর চেয়ে কিন্তু বেশি আসবে। সলিউশনে নেওয়া যাবে? 480 ডিগ্রি নেওয়া যাবে না। না নেওয়া যাবে না, নেওয়া যাবে না। -2 যদি বসা তাহলে তুমি আবার -8 পাই বাই, ওইটাও নেওয়া যাবে না। -8 পাই বাই 3 অথবা মানে কিছু একটা আসবে যেটা বড়, এটা তুমি দেখবা ওইটাও নেওয়া যাবে না n ইকুয়াল টু এর জন্য। আচ্ছা, এবার n ইকুয়াল টু 1 এ কত আসে আদিব এখনো জানাই নেই, আর আসিয়া বলো n ইকুয়াল টু -1 এ কত আসে? -7 পাই বাই 6। শিওর? -7 পাই বাই 6? একটু ক্যালকুলেট করো তো আরেকবার। -7 পাই বাই 3 এরকম কি হওয়ার কথা? n ইকুয়াল টু -1 বসায় দেখো, এখানে যদি -1 বসে কত আসবে? যেমন -1 বসালে এটা হবে -পাই প্লাস পাই বাই 6, আর এটা হবে -পাই বাই 2। কত আসে এখানে? তুমি যদি ক্যালকুলেটরে দেখো, -পাই মানে -180, -90 মানে -270, -270 সাথে তুমি যোগ করতেছো হচ্ছে কত? 30 ডিগ্রি যোগ করতেছো, তাহলে -240 আসবে। ওকে, -240। আচ্ছা, তার মানে এটা বুঝে দিতেছে -4 পাই বাই 3। পাইকে 3 দিয়ে কাটলে কত? 60 ডিগ্রি, আর 4 দিয়ে গুণ করলে হচ্ছে -240। -4 পাই বাই 3 আসার কথা, তোমার -7 পাই বাই 3 আসছে। 4 পাই বাই 3 আসে। আর 1 বসাইলে জানি কত আসে, কি বলছিল? 1 বসাইলে তো আদিবের বলা ছিল, ওখানে বলে না। আচ্ছা, n ইকুয়াল টু যদি আমরা 1 বসাই, দেখি তো আমরা 1 এরটা নিতে পারি। n ইকুয়াল টু যদি আমরা 1 বসাই, দেখো কত আসে। n এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে এখানে আসবে হচ্ছে পাই
প্লাস পাই বাই 6, হ্যাঁ, হচ্ছে মাইনাস পাই বাই 2। তার মানে এটা আসতেছে হচ্ছে কি পাই বাই 6। তো তার মানে পাই থেকে পাই বাই 2 বাদ দিলে পাই বাই 2 যোগ পাই বাই 6, 90 ডিগ্রির সাথে 30 ডিগ্রি যোগ করতেছি, মানে 120 ডিগ্রি হবে। আবারও 2 পাই বাই 3 আসতেছে, তাহলে n ইজ ইকুয়াল টু 0 আর n ইজ ইকুয়াল টু 1 দুইটার মধ্যে 2 পাই বাই 3 আসতেছে। ওকে, 2 পাই বাই 3 আসতেছে, তার মানে 2 পাই বাই 3 ডাবল বার আসছে। তার মানে আমাদের আলটিমেট অ্যান্সার কত? আলটিমেট অ্যান্সার হচ্ছে দুইটা। আলটিমেট হচ্ছে এই রেঞ্জের মধ্যে আমাদের সমাধান হবে দুইটা, একটা হচ্ছে 2 পাই বাই 3 আর একটা হবে -4 পাই বাই 3। এই দুইটার সমাধানই হচ্ছে ভ্যালিড। তুমি n এর আর যে কোনো মান বসাইলে কিন্তু তুমি এই রেঞ্জের মধ্যে আর কোনো সমাধান তুমি পাবা না। ওকে, তো আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। তো এটা আমাদের রাজশাহী বোর্ড 2019 সালের প্রবলেমটা সলভ হ্যাঁ হয়ে গেল। এখন আমরা এই পরের কোশ্চেন কোনটা করা যায়। চলো বরিশাল বোর্ড করি। 2019 সালের আর কোনটা নিচ্ছি পাইছি। ওকে, বরিশাল বোর্ডটা করি চলো। কোশ্চেন আশা করি দেখতে পারতেছো। ওকে, সো কোশ্চেনটা দেখো, দৃশ্যকল্প দুইটা দৃশ্যকল্প দেওয়া হয়েছে। এতে একটা দৃশ্যকল্প fx is equal to root over 2x square minus 3x plus root ফাংশন। দৃশ্যকল্প 2 এর মধ্যে a is equal to 2 sin inverse 1/3 যোগ cos inverse root over 2/3। আচ্ছা, বুঝলাম মোটামুটি দৃশ্যকল্প দেখে যা বুঝা যাইতেছে কোশ্চেন হয়তো সহজ দিবে। আচ্ছা, এবার ক নম্বর প্রশ্নে কি বলছে? sec স্কয়ার cot ইনভার্স 3 যোগ cosec স্কয়ার tan ইনভার্স 2 এর মান নির্ণয় করো। তো চলো এই জিনিসের ভ্যালুটা বের করার চেষ্টা করি। ক নম্বরটা সহজ, sec স্কয়ার cot ইনভার্স 3 যোগ cosec স্কয়ার tan ইনভার্স 2 এইটার ভ্যালু বের করতে বলা হয়েছে। তো এটা কিভাবে করা যাবে? এটা তুমি দুইটা ওয়েতে করতে পারবে। একটা হচ্ছে যেহেতু এখানে sec স্কয়ার আছে, তুমি একটা ত্রিভুজ অঙ্কন করো, যেই ত্রিভুজটা cot ইনভার্স 3 কে sec ইনভার্স কিছু একটাতে কনভার্ট করবে। এবং যেহেতু এখানে কোসেক আছে, তুমি এমন একটা ত্রিভুজ অঙ্কন করো যেই ত্রিভুজটা tan ইনভার্স 2 কে কোসেক ইনভার্স কিছু একটাতে কনভার্ট করবে। তার মানে এখন দেখো cot ইনভার্স 3 মানে কি? cot কাজ করে কার উপর? cot এই ত্রিকোণমিতিক অনুপাতটা ভূমি বাই লম্বের উপর কাজ করে, ভূমি আর লম্বের অনুপাত। তাহলে ভূমি বাই লম্ব, তাহলে এখানে cot ইনভার্স 3 মানে হচ্ছে ভূমি হচ্ছে 3 আর তার নিচে হচ্ছে 1 আছে, তাহলে লম্ব হচ্ছে 1। আর তুমি যদি ভূমি আর লম্ব 3 আর 1 ধরো, তাহলে তোমার অতিভুজ আসবে হচ্ছে √10 tan ইনভার্স 2। এটাকে নিয়ে যদি আমরা একটা ত্রিভুজ বানাই তাহলে আমরা পাবো 10 কাজ করে লম্ব বাই ভূমি, তার লম্ব হবে 2 আর তার নিচে 1 আছে, তার মানে ভূমি হবে 1। এবং তুমি যদি ত্রিভুজ বানাও তুমি অতিভুজ পাবা √5। এখন আমাদের কাজ সিম্পল, sec স্কয়ার cot ইনভার্স 1/3 কে আমরা কিন্তু বলতে পারবো sec ইনভার্স, আমরা এটাকে বলতে পারবো কি sec ইনভার্স ভূমি বাই sec কাজ করে কার উপর? ভূমি বাই অতিভুজ। মানে ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে √10, 3/√10 যোগ cosec স্কয়ার tan ইনভার্স 2 কে আমরা তাহলে cosec ইনভার্স কত বলতে পারি? এটাকে আমরা বলতে পারি cosec ইনভার্স, cosec কাজ করে হচ্ছে অতিভুজ বাই লম্বের উপর, তাহলে অতিভুজ হচ্ছে √5, লম্ব হচ্ছে কত 2, √5/2। তাহলে এবার দেখো sec ইনভার্স sec স্কয়ার sec ইনভার্স 3/√10 এটাকে কি এটা আসলে কি মিন করে? sec ইনভার্স 3/√10 ইনটু sec ইনভার্স 3/√10। তাহলে দেখো তো sec ইনভার্স 3/√10 কে আমরা লিখতে পারি শুধু 3/√10, আর ওইটাকেও লিখতে পারি শুধু 3/√10। তো বেসিক্যালি আমরা এই জায়গায় যেটা করি, স্কয়ার যেহেতু বাইরে আছে আমরা 3/√10 কে উপরে একটা স্কয়ার দিয়ে দিই, ঠিক আছে? এবং সিমিলারলি এখানে হচ্ছে √5/2 এর উপর আমরা একটা স্কয়ার দিয়ে দিব। ওকে, এবার যদি দেখো 3/√10 স্কয়ার যদি করি তাহলে এখানে আমরা পাবো আলটিমেটলি 9/10 যোগ 5/4, 9/10 যোগ 5/4।
সো 9/10 আর 5/4 কে যদি যোগ করো, যা আসবে সেটাই অ্যান্সার। সেখানে যোগ করলে আসবে কত? মানে আসবে হচ্ছে 85/36, 85/36। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো ক নম্বর প্রবলেম সলভ। এবার আমরা পরের প্রশ্নে যাই। আমরা জাস্ট শর্ট সিলেবাসের সৃজনশীল গুলা যে টেস্ট পেপার থেকে একটু আইডিয়া নিব, নেওয়ার পরেই আমরা হচ্ছে তোমাদের যেই চ্যাপ্টার গুলো এখনো সলভ করা হয়নি আনটাচ, ওই চ্যাপ্টার গুলোতে কিন্তু আমরা যাবো, ঠিক আছে? বাট শর্ট সিলেবাসের জন্য কিছুটা আইডিয়া দেওয়া দরকার। এর একটা কারণ আমি মনে করি, আমি আসলে প্রবলেম সলভিং গুলা ম্যাক্সিমাম টাইমে যেমন যেভাবে করছি, প্লাস যেভাবে কোশ্চেনে যেই কোশ্চেন প্যাটার্নে তোমাদের পরীক্ষা নিছি, সেই কোশ্চেন প্যাটার্নটা ছিল অ্যাডমিশন টাইপের আর কি। কিছু এমসিকিউ থাকে, কিছু অ্যাডমিশনের মতো কিছু প্রশ্ন থাকে, কিন্তু আমি এয়াতে আসলে মানে প্রবলেম গুলা দেওয়া হয়নি যে সৃজনশীল আকারে কখনো প্রবলেম সলভ করানো হয় না। সেটা একটা প্রবলেম, এই জন্য কিছুটা করানোর চেষ্টা করতেছি। স্টিল তোমাদের ফুল সিলেবাসের জন্য অনেক চ্যাপ্টারই বাকি, ওগুলো আমি করবো আস্তে ধীরে। আর একটা ব্যাড নিউজ হচ্ছে, আমাদের এক্সাম এই মাসে হচ্ছে, আমার এক্সাম থাকবে অনেকগুলো, মিড এক্সাম, আর ফাইনাল হয়তো বা কুরবানিদের পরে হবে। একটু চেষ্টা করতে হবে আমাদের উইকে 2টা ক্লাসের জায়গায় 3টা করে ক্লাস করতে। আশা করি তোমাদের সমস্যা হবে না। গ্রুপে আমি এটা নিয়ে কথা বলবো। উইকে 2টার জায়গায় 3টা করে ক্লাস করার চেষ্টা করতে হবে, যাতে আমরা গতিবিদ্যা, সম্ভাবনা এই চ্যাপ্টার গুলো দ্রুত শেষ করতে পারি, ঠিক আছে? আর আমি যদি এক্সামের আগে, আমার এক্সাম শুরু হওয়ার আগে শেষ করে দিতে পারি, তাহলে তো আর আমার আর কোনো টেনশন থাকবে না। আচ্ছা, এবার আসো খ নম্বর কোশ্চেনে। খ নম্বর প্রশ্নে আসো, কি বলছে? দৃশ্যকল্প 1 হতে সমাধান করো f of sin theta is equal to 0। দেখো, f of x is equal to দেওয়া আছে √2x² - 3x plus √2। তাহলে f of sin theta is equal to কি হবে? সিম্পল হিসাব, এখানে x এর জায়গায় sin theta বসছে, রাইট হ্যান্ড সাইডে সব x এর জায়গায় sin theta বসছে, তাহলে এটা চলে আসবে √2 sin² theta - 3 sin theta plus √2। এখন সমাধান করতে বলছে f of sin theta is equal to 0 কে, মানে f of sin theta is equal to 0 ধরবা, ধরার পরে এখান থেকে তোমার থিটার মানটা হচ্ছে অজানা, সেটা তোমার বের করে আনতে হবে। তাহলে f of sin theta ভ্যালু কত পাইছি? এই যে এই অংশটুকু। তাহলে এটা আমরা বসাই, তাহলে এখানে যদি আমরা বসাই, আমরা পাবো √2 sin² theta - 3 sin theta plus √2 is equal to 0। ওকে, এটা পাইলাম। তাহলে এই প্রবলেমটা এখন সলভ করা লাগবে। মজার ব্যাপার হচ্ছে, প্রবলেমটা একদম রেডিমেড অবস্থায় দেওয়া হয়েছে। সাধারণত এই টাইপের প্রবলেমে এখানে cos স্কয়ার দেওয়া থাকে, এখানে sin দেওয়া থাকে, মানে বিপরীত ধর্মী জিনিস দেওয়া থাকে। বিপরীত ধর্মী জিনিস দেওয়া থাকলে আমরা সবগুলোকে আমরা এক ধর্মী জিনিসে নিয়ে আসি। ধরো এখানে cos স্কয়ার থিটা দিব, আর এখানে sin থিটা দিব। যেহেতু এটা sin থিটা, তো আমরা যেটা করতাম, cos স্কয়ার থিটাকে আমরা sin থিটায় কনভার্ট করতাম, sin স্কয়ার থিটায় কনভার্ট, তারপর আমরা মিডল টার্ম করতে পারতাম। বাট এই প্রবলেমটা এতটাই ইজি, যেখানে sin স্কয়ার থিটা আর sin থিটা দুটোই দিছে, আমরা ডাইরেক্ট মিডল টার্ম করতে পারবো, ঠিক আছে? তো ডাইরেক্ট মিডল টার্ম কিভাবে করব? আমরা যেভাবে করি আর কি, যে এখানে √2 আর এখানে √2 গুণ হইলে হবে 2, গুণ হলে √2 আর √2 গুণ হইলে আসবে হচ্ছে 2। তার মানে আমাদেরকে যেটা করতে হবে, এমন ভাবে মাঝখানে জিনিসটাকে সাজাইতে হবে যাদের গুণফল হবে 2, যাদের যোগফল হবে -3 sin থিটা। তাহলে আমরা যেটা কিভাবে সাজাবো, √2 sin² থিটা, এটার সাথে -2 sin থিটা করলাম, আবার -sin থিটা করলাম। তাহলে -2 আর -1 এর গুণফল হবে 2, আবার তাদের এই দুইটা জিনিসকে যোগ করলে আমি আবার -3 sin থিটা পাচ্ছি। সো আমার মিডল টার্ম ডান। চলো, এইবার প্রবলেমটা শেষ হয়ে যাবে। √2 sin থিটা যদি কমন নেই, আমরা পাবো sin থিটা -√2। কি করতেছি? তারপর -1 যদি কমন নেই, আমি পাবো sin থিটা -√2। ওকে, দেন আমরা পাবো sin থিটা -√2 ইনটু √2 sin থিটা -1 is equal to 0. That means either sin theta -√2 is equal to 0 or √2 sin theta -1 is equal to 0. আচ্ছা, আমাকে একটু বলতে হবে যে এইখানে দুইটা ভ্যালুর মধ্যে যে কোনো একজন গ্রহণযোগ্য না। এর মধ্যে কোন ভ্যালুটা গ্রহণযোগ্য না? লেফট ওয়ান না রাইট ওয়ান? যে কোনো একটা ভ্যালু কখনো সম্ভব না। লেফটেরটা, এটা কেন 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 গ্রহণযোগ্য হবে না? থিটার মানটা 1 এর চেয়ে বড় আসে নাকি? থিটার মান না, সাইন থিটার মানটা 1 এর চেয়ে বড় আসে।
থিটার মান তো তুমি যে কোনো অ্যাঙ্গেলে বসাবে। দেখো এখানে যদি আমরা লিখি সাইন থিটা ইকুয়াল টু তখন চলে আসবে √2, বা √2 এর ভ্যালু কিন্তু তোমরা জানো 1.4 সামথিং। আর তোমরা আবার আরেকটা জিনিস জানো যে সাইন থিটার মধ্যে তুমি থিটার মান যাই বসাও আউটপুট কিন্তু সবসময় তোমরা জানো সাইন থিটার রেঞ্জ কত, -1 থেকে সাইন থিটার রেঞ্জ কত হয় 1 এর মাঝখানে হয়। তার মানে তুমি থিটার ভ্যালু যাই বসাও সাইন থিটার মান কখনোই 1 থেকে বড় হবে না, কখনোই -1 থেকে ছোট হবে না। কিন্তু আমরা দেখতে পারতেছি আমাদের এখানে সাইন থিটা √2 দেওয়া আছে, যেটা কখনোই সম্ভব নয়। তার মানে আমরা বলতে পারি এই ভ্যালুটা ইনভ্যালিড, অগ্রহণযোগ্য। তাহলে আমরা জাস্ট রাইট হ্যান্ড সাইডে ভ্যালুটা নিয়ে কাজ করব। √2 sin θ = 1। বোর্ড কোশ্চেন গুলো খুবই সহজ মনে হচ্ছে আমার কাছে। তোমরা একটা কাজ করো, আমি আজকে যেহেতু বোর্ড কোশ্চেনই করাবো, তোমরা একটু ক্যাডেট কলেজের কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করো, বা ভালো ভালো কলেজ যেগুলো আছে ঠিক আছে ওগুলো একটু করার চেষ্টা করো। sin θ = 1/√2। তো এখন এই টাইপের একটা প্রবলেম যদি আগেই করলাম সেটা তোমাদের সমস্যা হওয়ার কথা না। 1/√2 কি তোমরা জানো? sin θ = 1/√2 এটাকে লেখা যাবে sin π/4 লেখা যাবে। আবার sin θ = যে sin π/4 হয়, θ = হবে nπ প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু π/4। এবং এটাই তোমার অ্যান্সার, কারণ এখানে কোনো রেঞ্জও বলেনি, এখানে কিন্তু কোনো রেঞ্জও বলা হয়নি কোন রেঞ্জের মধ্যে আমি জিনিসটাকে করবো, কি বলে থিটার ভ্যালু বের করবো। কোনো রেঞ্জ বলে নাই, তার মানে থিটার জেনারেল যে সলিউশনটা সেটাই হবে তোমার অ্যান্সার। সো ডান। চলো দেখি গ নম্বর প্রশ্নে কি বলছে। গ নম্বর প্রশ্নে বলছে যে দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো যে a = tan ইনভার্স 5/√2। আল্লাহ, এটা কি কোশ্চেন দিছে? এই সৃজনশীলটা আমি আসলে র্যান্ডমলি সৃজনশীল মানে ছবি তুলে এখানে অ্যাড করছি আর কি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এত বাজে একটা সৃজনশীল, মানে অনেক ইজি একটা সৃজনশীল দিচ্ছে আর কি। এটা চুজ না করে একটু কঠিন কোনোটা চুজ করলে ভালো হইতো। তো যাই হোক, এই লাস্টের প্রবলেমটা করানো দরকার হবে না। আচ্ছা কোশ্চেনটা দেখো, এ দৃশ্যকল্প 2 থেকে, তাহলে a = কি দেওয়া ছিল? a = দেওয়া ছিল 2 sin ইনভার্স 1/3, 2 sin ইনভার্স 1/3 10 প্লাস ও সরি এখানে তো 2 sin ইনভার্স আছে না, এটা করার মতো আছে, সরি ভুল বলছি। আমি ভাবছি একদমই কিছু নাই, সহজ। তাহলে বলছি যে কি এই যে, তাহলে বলা হয়েছে যে এই জিনিসটার যে যোগফল হবে সেই যোগফলটা দেখাইতে বলছে tan ইনভার্স 5/√2। বলছে এই যোগফলটা tan ইনভার্স 5/√2 এটা দেখাইতে হবে। আচ্ছা চলো দেখি এটা পারি কিনা আমরা। তাহলে আমরা পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি a। এবার a = জানি কত? a = হচ্ছে এই অংশটুকু। যাকে জিজ্ঞেস করবো সে বলবো এখানে কি করবো। তাহলে এখন এটা tan ইনভার্স সামথিং আমাকে নিতে হবে। তাহলে এখন বলো, প্রথমে একটা আস্ত কোণের সাথে দুইটা কোণ কি তুমি যোগ করতে পারবা? পারবা না। আমি প্রথমে বলে দিচ্ছি তোমরা এটা পারবা না। একটা আস্ত কোণের সাথে অর্ধেকটা কোণ যোগ করা যায় না, একটা আস্ত কোণের সাথে দুইটা কোণ যোগ করা যায় না। তাহলে এই কোণটাকে কি করতে হবে? আমার একটা কোণে কনভার্ট করতে হবে, আস্ত একটা কোণ বানাইতে হবে। সেটা করার জন্য বলো তো কি করব? এই জায়গায় আমরা 2 sin ইনভার্স 1/3 কে কি করব বলো? কার মনে আছে? কোন ফর্মুলাটা ইউজ করবে এটা বললেই চলবে। কারো মনে নাই? খাতে যা পারবা না? 2 sin ইনভার্স x এর কোন ফর্মুলা তোমাদের মনে আছে? বলো। sin ইনভার্স 2x √1 - x²। sin ইনভার্স 2x √1 - x²। ভেরি গুড। এটা হচ্ছে একটা ফর্মুলা ছিল। এই ফর্মুলা করলে আমরা যেটা করতে পারি, এই দুইটা কোণ সেখান থেকে আমরা একটা কোণে চলে যেতে পারি। তাহলে আমরা যেটা করব, প্রথমে এই প্রবলেমটাকে আমরা এই দুইটা কোণের এই অঙ্কটাকে আমরা একটা কোণে কনভার্ট করব, এই অংশটুকু। তারপরে জাস্ট তাদেরকে যোগ করে দিলে आंसर চলে আসবে। তো এখন আমরা এই কাজটুকু করি। এটাকে আমরা 2 sin ইনভার্স 1/3 কে আমরা লিখতে পারবো sin ইনভার্স 2x মানে হচ্ছে 2/3 ইনটু √1 - 1/3 স্কয়ার। এইটার সাথে যোগ হবে cos ইনভার্স √2/3। আচ্ছা এখন তোমাদের কাজ হচ্ছে, তো আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে কি আসে দেখি চলো। sin ইনভার্স 2/3 ইনটু √1 - 1/9
দ্যাট মিনস 9 যদি লসাগু করি 9/1 মানে হচ্ছে 8, তো √8/9। এটাকে যদি তুমি রুট করো তুমি আলটিমেটলি পাবা √8/3, √8/3 পাবা তুমি, √8/3। আচ্ছা, সো এটাকে আমরা লিখতে পারি আলটিমেটলি সাইন ইনভার্স √8/3 কে যদি করি তাহলে 2√8/9, 2√8/9। তাহলে এই অংশটুকুর মান হচ্ছে 2√8/9 যোগ cos ইনভার্স √2/√3। আচ্ছা, এখন তোমাদের কাজ হচ্ছে সিম্পল, এটার জন্য একটা ত্রিভুজ করো, এটার জন্য একটা ত্রিভুজ করো। তোমাদের কাজ হবে এই সাইন ইনভার্স সামথিংটাকে টেন ইনভার্স কিছু একটাতে কনভার্ট করা, আর cos ইনভার্স সামথিংকে টেন ইনভার্স কিছু একটাতে কনভার্ট, তারপর তাদের মধ্যে যোগ করে দাও এবং অ্যানসার চলে আসবে। ঠিক আছে, তো এবার একটু বলো সাইন ইনভার্স 2√8/9 মানে হচ্ছে লম্ব হচ্ছে 2√8 আর অতিভুজ হচ্ছে গিয়ে 9। তাহলে ভূমি কত হবে এটা বলবা, আর এখানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি যদি √2 হয়, অতিভুজ যদি √3 হয়, তাহলে এখানে লম্ব কত? ঠিক আছে, তো দেখি বলো, দেখি কাজে যা বলো। প্রথমটার ক্ষেত্রে ভূমি কত হবে? 7 হবে ভূমি। আচ্ছা, তার মানে আমরা লিখতে পারবো সাইন ইনভার্স 2/2 কে লেখা যাবে টেন ইনভার্স লম্ব বাই ভূমি মানে 2√8/7 যোগ cos ইনভার্স √2/√3। দেখি বলো, বাপ্পি বলো, এই ত্রিভুজ থেকে বলো লম্ব কত আসে? এই সিনারিও থেকে লম্বর মান কত আসে? 1। লম্ব আসবে হচ্ছে 1। এখন আমরা এটা লিখতে পারবো টেন ইনভার্স 1/√2। তোমরা এবার একটু যোগ করবা, 2 মিনিট সময় দিলাম। তাদের সলিউশনটা কি? টেন ইনভার্স 5/√2। দেখো তো টেন ইনভার্স 5/√2 আসে কিনা ফর্মুলা ফলানোর পরে, টেন ইনভার্স 5/√2 আসে কিনা। এই জিনিসটা আনতে পারলে আমাকে একটু জানাবা যে তোমরা আনতে পারছো, তারপর আমি পরের প্রবলেমে যাবো। এটা একটু যোগ করো, যোগ করে আমাকে জানাও যে এই প্রবলেমটা আনতে পারছো কিনা। জি ভাই, এটা আসে। গুড। চলো পরের প্রবলেমে যাই। আচ্ছা, তোমাদের কাছে আরেকটা আছে অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমি কিন্তু ফার্স্ট ইয়ারের ব্যাচে এই মাস পুরোটা হচ্ছে ফার্স্ট পেপারের যে চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টার গুলোর টেস্ট পেপার সলভ করবো। তোমরা চাইলে ফার্স্ট পেপারের চ্যাপ্টার গুলো তো ওই ক্লাসগুলোতে তোমরা জয়েন করতে পারো, যদি তোমাদের মনে হয় যে তুমি ফ্রি আছো ওই ক্লাসগুলোতে চাইলে জয়েন করতে পারবে। আচ্ছা, তো আমাদের এই সৃজনশীলটা কমপ্লিট। তো বরিশাল বোর্ড 2019 কমপ্লিট। এখন চলো আমরা অন্য কোনো বোর্ডে যাই। এবার ঢাকা বোর্ডে 2018 আমার টাইমে কোন কোশ্চেন আসছে ওখানে যাই। আমার মজা লাগে, মানে আমি যে কোশ্চেনের উপর পরীক্ষা দিচ্ছি ওইটা আবার সলভ করতে। যাই হোক, চলো দেখি। ওকে, সো এটা হচ্ছে আমাদের টাইমে আসা একটা প্রবলেম। এখন এটা সলভ করতে হবে। দুইটা দৃশ্যকল্প দেওয়া হয়েছে, 2018 সালে আসছিল, ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর। তো দৃশ্যকল্প 1 খুবই র্যান্ডম একটা টাইপের প্রবলেম। তিনটা ইনভার্স ফাংশনের যোগফল দেওয়া আছে, যোগফল বিয়োগফল করতেই পারবা তোমরা। আচ্ছা, দৃশ্যকল্প 2 এর মধ্যে কি বলছে? দৃশ্যকল্প 2 এর মধ্যে 4 sin স্কয়ার থিটা যোগ cos থিটা 5 -2π থেকে +2π হচ্ছে তার রেঞ্জ। আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম। এবার ক নম্বর প্রশ্ন আসে। ক নম্বরে বলছে প্রমাণ করতে বলছে 2 sin, এই সূত্রের প্রমাণ চাইছে 2 sin ইনভার্স x sin ইনভার্স 2x √1 - x²। এই সূত্রটা একটু আগে আমরা ইউজ করছি, অবশ্যই মনে আছে, একটু আগে এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। এই ফর্মুলার প্রমাণ চাওয়া হচ্ছে, এই ফর্মুলার প্রমাণটা কি হবে? ওকে, এই ফর্মুলার প্রমাণ, তো এটার প্রমাণ কেমন হবে? একটা কাজ করি, এই ফর্মুলার প্রমাণটা খুব ইজি যদি তুমি একটা ফর্মুলা জানো। তো তুমি আমাকে, আমরা একটা কাজ করব, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু আমরা এ ধরবো। হ্যাঁ, সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু আমরা এ ধরে নিলাম। তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু কত হবে? এক্স হবে।
সাইন ইনভার্স এক্স যদি এ হয় তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু কত হবে, এক্স হবে। আচ্ছা আচ্ছা, সাইন এ যদি এক্স হয়, আচ্ছা, এই পর্যন্ত থাকবে। এবার জাস্ট আমাদের এই প্রমাণটা করার জন্য একটা ফর্মুলার সাহায্য লাগবে। এই প্রমাণটা আনার জন্য তোমরা বলো তো, এই ফর্মুলাটা জানা আছে তোমাদের, সাইন 2a ইজ ইকুয়াল টু কত বলো, সাইন 2a ইজ ইকুয়াল টু কত বলতে হবে এখানে? 2 sin a cos a। 2 sin a ইনটু cos a। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে সিম্পল। এখন যদি sin 2 ইজ ইকুয়াল টু sin a cos a, এখন আমরা আবার জানি কি sin a ইজ ইকুয়াল টু হচ্ছে x। আচ্ছা, এখন দেখো 2a ইজ ইকুয়াল টু কত, 2a ইজ ইকুয়াল টু হবে sin ইনভার্স 2 sin a cos a। ওকে, sin ইনভার্স 2 sin a cos a। এবার একটা সিম্পল হিসাব বুঝো, sin ইনভার্স সাইন এর ভ্যালু জানি কত, এই যে দেখো সাইন এর ভ্যালু কিন্তু আমি x ধরছি, মানে এটা হবে 2x। আচ্ছা, cos a কে কি লেখা যায়, cos a কে লেখা যায় না √1 - sin a স্কয়ারে। আবার দেখো সাইন a ইজ ইকুয়াল টু কিন্তু x, আমি আগেই ধরে রাখছি, কারণ সাইন ইনভার্স x ইজ ইকুয়াল টু হচ্ছে a, সাইন ইনভার্স x যদি a হয় তাহলে সাইন a ইজ ইকুয়াল টু হবে x, তাহলে sin স্কয়ার a ইজ ইকুয়াল টু কি হবে, 1 - sin স্কয়ার ইজ ইকুয়াল টু 1 - x স্কয়ার। শেষ। আবার 2a, দেখো তো a ইজ ইকুয়াল টু হচ্ছে sin ইনভার্স x, তাহলে 2a ইজ ইকুয়াল টু কি হবে, 2 * sin ইনভার্স x। যে দেখো থিওরাম কিন্তু প্রমাণ হয়ে গেল, ফর্মুলাটা কিন্তু প্রমাণ হয়ে গেল। ওকে, তাহলে এই ছিল আমাদের ক নম্বর প্রশ্ন, ফর্মুলার প্রুফ। খুব সহজ। চলো ক নম্বর দেখি। ক নম্বর বলতে দৃশ্যকল্প 1 এর মান বের করো। আচ্ছা দেখো তো, এই প্রবলেমটাকে আদৌ করার কোনো দরকার আছে? এই টাইপের প্রবলেম একটু আগে আমি অনেকগুলো করলাম, প্রত্যেকটা প্রবলেমে কিন্তু এই জিনিসগুলো বারবার কাজে লাগতেছে, তার মানে এই জিনিসটা করার আদৌ কোনো দরকার নেই। সাইন ইনভার্স 4/5 যোগ cos ইনভার্স 2/√5 মাইনাস cot ইনভার্স 2/11। আচ্ছা বলো তো, একটা ত্রিভুজ বানাবা এদিকে, সাইন কে 10 এ কনভার্ট করবা, 10 ইনভার্স কিন্তু আরেকটা ত্রিভুজ এখানে বানাবা, cos কে 10 সামথিং এ কনভার্ট করবা। আর এখানে যদি ত্রিভুজ বানানোর দরকার নেই, কারণ এটাকে cot ইনভার্স 2/11 কে ডাইরেক্ট লেখা যাবে মাইনাস 10 ইনভার্স 11/2 লেখা যাবে, মাইনাস cot ইনভার্স 2/11 কে ডাইরেক্ট 10 ইনভার্স লেখা যাবে। তারপর তুমি যা প্রথম দুইজনকে যোগ করবা, তার সাথে তৃতীয় জনকে বিয়োগ করবা, এদের রেজাল্টের সাথে তৃতীয় জনকে বিয়োগ করবা, তো অ্যান্সার বের হয়ে যাবে। আশা করি এই প্রবলেমটা তোমাদের করানোর কোনো দরকার নেই, কারণ এই সেম কনসেপ্টটা বারবার আমরা ইউজ করতেছি। আচ্ছা, এবার দৃশ্যকল্প 2 এ বর্ণিত সমীকরণটি সমাধান করতে বলছে। এটাও খুব সহজ একটা প্রবলেম, খুব বেশি টাইম নিব না এটাতে। গ নম্বর প্রবলেমটা দেখো, দৃশ্যকল্প 2 এ বর্ণিত সমীকরণটা কি? দৃশ্যকল্প 2 এ বর্ণিত সমীকরণ হচ্ছে 4 sin স্কয়ার থিটা যোগ cos থিটা ইজ ইকুয়াল টু 5। থিটার রেঞ্জ হচ্ছে গিয়ে -2π থেকে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2π এর মধ্যে। ওকে, এবার যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলে পাবো 4 sin স্কয়ার থিটা যোগ 4 cos থিটা ইজ ইকুয়াল টু 5। মিডল টার্ম করতে হবে, বুঝতে পারতো আগের মতো অঙ্ক, 4 sin স্কয়ার থিটা যোগ 4 cos থিটা মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। বাট যেহেতু একঘাতি রাশিটা cos এর আছে, তাহলে আমাকে দ্বিঘাতি রাশিটাকে কি করতে হবে, cos এ কনভার্ট করতে হবে। তাহলে 4 * sin স্কয়ার থিটাকে লিখতে পারবো 1 - cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স 4 - 4 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। সো আমরা পাচ্ছি -4 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা, আর 4 আর -5 বিয়োগ করলে হবে -1 ইজ ইকুয়াল টু 0। -1 যদি মাল্টিপ্লাই করি আমরা পুরো ইকুয়েশনে পাবো 4 cos স্কয়ার থিটা -4 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। এবার একটা জিনিস খেয়াল করো, এই ইকুয়েশনে মিডল টার্ম যদি করো তুমি 4 cos স্কয়ার থিটা -4 cos থিটা লেখা যাবে -2 cos থিটা -2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স 2 cos থিটা যদি কমন নাও পেয়ে যাচ্ছ 2 cos থিটা -1 -1 কমন নিলে পেয়ে যাচ্ছ 2 cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0। তার মানে 2 cos থিটা -1 হোল স্কয়ার হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 0। আর দেখো 2 cos থিটা -1 দুইবার আসছে, দ্যাট মিন্স আমি পাচ্ছি 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1, cos থিটা ইজ ইকুয়াল টু হাফ। cos থিটা ইজ ইকুয়াল টু হাফ মানে হচ্ছে cos কত ডিগ্রি হবে, cos থিটা ইজ ইকুয়াল টু হাফ মানে হচ্ছে এটাকে বলতে পারি আমরা cos π/6 π/3 সরি π/3 cos π/3। এটা যদি cos π/3 হয়, আর তোমরা cos এর ফর্মুলাটাও নিশ্চয়ই জানো,
cos থিটা ইজ ইকুয়াল টু যদি cos পাই বাই 3 তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত দেখি আসিয়া বলো। cos থিটা ইজ ইকুয়াল টু cos পাই বাই 3 হলে থিটা ইজ ইকুয়াল টু কত বলতে পারি আমরা? 2 and 5 plus minus 2. ভেরি গুড। 2 and pi plus minus pi by 3, 2 and pi plus minus pi by 3। আচ্ছা এখন কিন্তু এখানে আমাদের থিটার কিন্তু একটা লিমিট দেওয়া আছে, তাহলে আমরা সবগুলো কোন কিন্তু আমরা অ্যানসারে আনতে পারবো না। তাহলে এখন আমাদের যেটা করতে হবে n এর ভ্যালু 0 বসাবা, n এর ভ্যালু 1 বসাবা, n এর ভ্যালু -1 বসাও। কিন্তু আমি যতটুকু বুঝতে পারতেছি 2 বসায় কোনো লাভ নেই, 2 এটা সলিউশনের বাইরে চলে যাবে। তো 0 বসাইলে কত আসে দেখো তো, n এর ভ্যালু তুমি 0 বসাও, থিটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছ? প্লাস মাইনাস পাই বাই 3। আচ্ছা দুইটাই কিন্তু অ্যান্সারের মধ্যে আসবে, দেখো -2 থেকে -360 থেকে +360, এই দুইটাকেই আমরা নিব। n এর ভ্যালু যদি তুমি 1 বসাও তাহলে তুমি থিটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছ? 2 পাই প্লাস পাই বাই 3, আবার তুমি পাচ্ছ 2 পাই মাইনাস পাই বাই 3। বলো তো এর মধ্যে তুমি কোনটাকে নিবা? 2 পাই প্লাস পাই বাই 3 কে কি নেওয়া যাবে? এইটাকে কি নেওয়া যাবে নাকি এইটাকে নেওয়া যাবে, কোনটাকে? 2 pi minus pi by 3 এটাকে নিব। 2 পাই মাইনাস পাই বাই 3 কে নিব আর এটাকে আমরা বাদ দিব। সিমিলারলি যদি তুমি -1 ও বসাও তুমি এখানে দুইটা ভ্যালু পাবা, যার মধ্যে একটাকে তুমি নিবা আরেকটাকে নিবা না। n এর মান মাইনাস বসাতে -2 পাই মানে -360 ডিগ্রি অলরেডি তোমার কাছে চলে আসছে। তুমি যদি মাইনাসের দিকে আরেকটু ঘুরো তাহলে তুমি এর রেঞ্জের বাইরে চলে যাবে। তাহলে -2 পাই মাইনাস পাই বাই 3 এই জিনিসটাকে তুমি কিন্তু আর নিতে পারবে না, কারণ -2 পাই মাইনাস পাই বাই 3 মানে কি -360 ডিগ্রি -60 ডিগ্রি, এটা নেওয়া যাবে না। আবার আরেকটা ভ্যালু আসবে -2 পাই প্লাস পাই বাই 3, এটা দেখো -360 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি না, হ্যাঁ এটা নেওয়া যাবে কারণ এটা -300 ডিগ্রি হবে, যেটা 360 ডিগ্রিতে ছোট। তার মানে এখান থেকে তুমি এই অংশটুকুকে নিবা। তো এইভাবে হচ্ছে তুমি তোমার সলিউশন গুলো কিন্তু পেয়ে যাবে, লসাগু করে দিবা সলিউশন চলে আসবে। তাহলে এখানে দুইটা সলিউশন পাচ্ছি, এখানে একটা এখানে একটা, তাহলে পাচ্ছি হচ্ছে কি আমার 4টা অ্যান্সার পাচ্ছি এই প্রবলেমের মধ্যে। খুবই সিম্পল একটা প্রবলেম ছিল। আচ্ছা চলো আরো 2টা বা 3টা প্রবলেম দেখি। একটা টেস্ট করতে হবে, ক্যাডেট কলেজের একটা প্রবলেম সলভ করতে হবে। এর প্রবলেমগুলো অনেক ইজি মনে হইতেছে সেকেন্ড জানি। আচ্ছা এটা দেখি রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এই বোর্ডের 2018 সালের প্রশ্ন। তো চলো দেখি এটা পারি কিনা। প্রথমে বলতে প্রমাণ করো যে sin ইনভার্স x যোগ cos ইনভার্স x ইজ ইকুয়াল টু পাই বাই 2। দেখি আমাকে বলো দেখি কে প্রমাণ করতে পারবে এটা। sin ইনভার্স x যোগ cos ইনভার্স x ইজ ইকুয়াল টু পাই বাই 2, এটা কি আসিয়া প্রমাণ করতে পারবা? এই প্রবলেমটা কি প্রমাণ করতে দেখাইতে পারবা যে এই ফর্মুলাটা কিভাবে আসলো? সেটা করব। পারবা? সেটা কি বলো দেখি কি কি করতে হবে প্রথমে। ভাইয়া প্রথমে sin ইনভার্স x টাকে নিব, তারপর ওইটাকে sin থিটা হিসেবে নিব, তারপর ওইখান থেকে cos থিটা কনভার্ট করব, তারপর cos থিটার একটা মান বের করব, তারপরে দুইটাকে যোগ করব, তারপর পাই বাই 2। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তোমার। তুমি বলতে চাচ্ছ কি এই দুইটাকে যোগ করে পাই বাই 2 দেখাবা। করতে পারো এটা। আবার এটা একটা জেনারেল একটা প্রমাণও আছে। মানে প্রমাণটা কেমন, সূত্রের একটা প্রমাণও আছে যেখানে সাইন ইনভার্স x ইজ ইকুয়াল টু থিটা ধরা হয়। সাইন ইনভার্স x ইজ ইকুয়াল টু যদি থিটা হয় তার মানে কি হবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে, x হবে। দেন যেটা করা হয় যে তার মানে যেটা করা হয় সেটা হচ্ছে কি আমরা বলতে পারি cos পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু x হবে। cos পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমরা বলতেই পারি এটা হচ্ছে sin থিটা। cos পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হবে sin থিটা, ঠিক আছে, sin থিটা। তো এরপরে যেটা করে যে cos পাই বাই 2 মাইনাস থিটা sin থিটার ভ্যালু কত, x ধরছি, এখানে x বসায় দাও। তারপরে যেটা করবা পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, তাহলে cosটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই এটা হলো cos ইনভার্স x হবে। এবার তুমি একটা কাজ করো, পাই বাই 2 টাকে রাখো, মাইনাস থিটাটাকে তুমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে cos ইনভার্স x যোগ থিটা, বা থিটা ইজ ইকুয়াল টু জানি কত, থিটা ইজ ইকুয়াল টু sin ইনভার্স x। এটা আমরা বলতে পারি cos ইনভার্স x যোগ sin ইনভার্স x ইজ ইকুয়াল টু পাই বাই 2। শেষ।
প্রমাণ শেষ। Okay? এটা হচ্ছে কি একদম ম্যাথের প্রমাণ যেমন হয়। এবার দেখো, আচ্ছা দেখো তো একটু অনেস্টলি বলো তো, 6 নম্বর প্রবলেমটা কি করার কোনো দরকার আছে? সবাই একটু দেখো, সাইন স্কোয়ার কজ ইনভার্স 1/x মাইনাস কজ স্কোয়ার, এই প্রবলেমটা একটু দেখো তো, এটা পারবা কিনা? জিবে পারবো। একদম ইজি। কজ ইনভার্স 1/x যদি সাইন ইনভার্স সামথিং এ কনভার্ট করি, আর এটা সাইন ইনভার্স এটাকে যদি কজে কনভার্ট করি, স্কোয়ার করে দিলে পরে এই এয়াটা চলে আসবে, 2/9টা চলে আসবে। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে যে এখানে তোমার 2/9 একটা ভ্যালু, তো এখানে আমাদের ওই ভ্যালু গুলো আর কি আনতে হবে, ভ্যালু গুলো এখানে আনা লাগবে। দেখো এখানে কিন্তু একটা জিনিস বলে দিছি, এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে √5। তার মানে দেখো তো আমি যে ত্রিভুজটা বলছো ওরা, সেই ত্রিভুজের ওয়াই হচ্ছে কি দেখো তো এ বি আর সি, এ বি সি এর মধ্যে এ বির মান বলছে হচ্ছে 2, এ বি হচ্ছে 2 আর ওয়াই ইজ ইকুয়াল টু বলছে হচ্ছে √5। তাহলে বলো তো এক্স ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে এক্স ইজ ইকুয়াল টু এখানে কত আসবে? তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 3। তুমি দেখো হিসাব করে দেখো, 2 স্কোয়ার যোগ √5 স্কোয়ার মানে হচ্ছে 5 প্লাস 4 মানে হচ্ছে 9, √9 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 আসছে। এবার তুমি এক্স ওয়াই সবকিছু মান জানো, তুমি জাস্ট কি করবা, cos ইনভার্স 1/x এর জায়গায় তুমি x এর ভ্যালুটা বসায় এখানে sin ইনভার্স এটা তার বুঝ রাখো, ওইটাকে sin ইনভার্স কিছুতে কনভার্ট করো, আর sin ইনভার্স এটাকে cos ইনভার্স কিছুতে কনভার্ট, cos স্কয়ার cos ইনভার্স ওইটাকে তুমি একটা ভ্যালু লিখতে পারবা, তারপর যোগ বিয়োগ করলে যা আসবে। এটা খুব সিম্পল প্রবলেম, ব্রেন খেলানোর কিছু নাই। আচ্ছা এবার দেখি, দৃশ্যকল্প 2 এ বর্ণিত সমীকরণ সমাধান করতে বলছে, এটাও আমার কাছে মনে হয় ইজি প্রবলেমই হবে। আচ্ছা তোমরা কি এই প্রবলেমটা সলভ করতে পারবা? আমি তোমাদের 5 মিনিট সময় দিব। 1 প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 কজ স্কোয়ার এক্স প্লাস 3 কজ এক্স ইজ ইকুয়াল টু 3 মাইনাস কজ স্কোয়ার এক্স। এই প্রবলেমটা সবাই একটু করার চেষ্টা করো, আমি 5 মিনিট পরে আসতেছি, তোমাদের কাছ থেকে আমি শুনবো যে এক্স এর ভ্যালুটা কত আসলো। ওকে, সবাই একটু করার চেষ্টা করবে এটা। এখানে এক্স এর কোনো সাধারণ, এটা এক্স এর কোনো লিমিট দেওয়া হয় নাই, করতে 2 মিনিটের বেশি লাগার কথা না এই প্রবলেমটা। ওকে, সবাই একটু চেষ্টা করো।
হ্যালো, তোমাদের কি প্রবলেমটা সলভ করা হয়েছে? সলিউশনটা জি বলো ভাইয়া হয়েছে। আমাকে। এক্স এর ভ্যালু কত আসছে? 2n5 একটা, আরেকটা আসছে 2n5 +-5/3। সবার কি সেম আসছে? জি ভাইয়া। 5/3। ওকে, সলভ। খুব ভালো, প্রবলেম সলভ হয়ে গেল। আচ্ছা, এবার চলো দেখি আর কোনটা করা যায়। আর কোনটা করা যায়? আর 15 মিনিট সময় নিব, কারণ সব সিমিলার টাইপের প্রবলেম বারবার বারবার আসতেছে, তো আর বেশি করবো না। তো এখানে দেখি কি আসছে। এখানে বলতে কট ইনভার্স কস কোসেক ইনভার্স √3/2 এর মুখ্য মান নির্ণয় করো। আচ্ছা, রাজশাহী বোর্ড 2017 সালের কোশ্চেন। দেখো তো এই কোশ্চেনটা পারবা কিনা। একদম ইজি। প্রথমে কোসেক ইনভার্স √3/2 কে তোমাকে কি করতে হবে, বাইরে যেহেতু কট অফ কজ আছে, তোমাকে এটাকে কজ ইনভার্স কিছু একটা নিতে হবে। কজ ইনভার্স কিছু একটা নিলা না, তাহলে কজ ইনভার্স আউট হয়ে এখানে থাকবে কট ইনভার্স কিছু একটা। ঠিক আছে, কট ইনভার্স এখানে দেখবে 1/√3 থাকবে, ওইটাকে তুমি তার পরিবর্তে বসাইতে পারবে π/3। শেষ, এটাই হচ্ছে তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, এটা করে দিলাম না, ইজি প্রবলেম। খ নম্বরে যাই, দেখি খ নম্বর কি বলছে। এফ ইনভার্স এক্স, দেখো এফ এক্স ইজ ইকুয়াল টু বলা হয়েছে, এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 10x। এরপরে বলতেছে যে এফ ইনভার্স এক্স যোগ এফ ইনভার্স ওয়াই যদি পাই হয়, তাহলে প্রমাণ করা যে প্রাপ্ত সরল সঞ্চার কর্তৃক সরল রেখা নির্দেশ করবে যার ঢাল হবে -1। বাট ইন্টারেস্টিং প্রবলেম, চলো দেখি এটা কিভাবে আসে। দেখো এফ এক্স যদি 10x হয়, তাহলে আমাকে বলো দেখি এফ এক্স যদি 10x হয়, তাহলে এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কত হবে, আর এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু কত, এটা বলো। তো দ্রুত রেসপন্স করে আমি ক্লাসটা দ্রুত শেষ করতে পারি। এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কত হবে? তোমরা বুঝতেছো না এটা? ভাইয়া 10 ইনভার্স এক্স্যাক্টলি, তুমি দেখো এটা হচ্ছে ফাংশন, এফ এর ফাংশন, এফ এর ফাংশন যদি 10x হয়, এফ এর ইনভার্স ফাংশন 10 এর ইনভার্স ফাংশন হবে 10 ইনভার্স x হবে। আর এফ এর ইনভার্স ওয়াই ফাংশনটা হবে কি 10 ইনভার্স ওয়াই। কোশ্চেন কি বলছে, এফ ইনভার্স এক্স যোগ এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু পাই। তার মানে আমরা বলবো যে প্রশ্ন মতে এফ ইনভার্স এক্স যোগ এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু পাই যেহেতু দেওয়া আছে, তার মানে আমরা বলতে পারি 10 ইনভার্স এক্স যোগ 10 ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু পাই। দ্যাট মিনস 10 ইনভার্স এক্স যোগ 10 ইনভার্স ওয়াই কে করলে আমি কি পাবো, 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, 1 মাইনাস এক্স ওয়াই, এটাই তো পাবো নাকি? ঠিক লিখলাম তো? আচ্ছা, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি কত পাচ্ছি, এটা ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি পাই। তাহলে এখন বলো 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই যদি পাই হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 10 পাই। আচ্ছা বলো তো 10 পাই এর ভ্যালু কত, 10 পাই এর ভ্যালু কত, একটু দ্রুত বলো। টেন পাই এর ভ্যালু তোমরা পারবা না, 10 পাই ইজ ইকুয়াল টু কি sin পাই ডিভাইডেড বাই cos পাই না, sin পাই এর ভ্যালু sin 180 ডিগ্রি ভ্যালু 0 না, তাহলে 0 হলে 10 পাই এর ভ্যালুটাও 0 হয়ে যাবে না। তাহলে এইভাবে করে তোমরা বের করবা, ঠিক আছে? যদি কথা আটকো তাহলে এটা ইজ ইকুয়াল টু 0, এটা যদি 0 হয় তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু কত আসবে, x প্লাস y ইজ ইকুয়াল টু এই অংশটুকু রাইট হ্যান্ড সাইডে চলে গেলে পুরোটা 0। আচ্ছা x প্লাস y যদি 0 হয় তাহলে y ইজ ইকুয়াল টু কত আসবে, y ইজ ইকুয়াল টু মাইনাস x। আর আমরা জানি y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর x এর সহগ যেটা থাকে সেটাই হয় তার ঢাল। x এর সাথে কত আছে, -1 আছে, তাহলে ঢাল কত, ঢাল হচ্ছে -1। দেখো এই প্রবলেমটা কিন্তু সলভ। ওকে, এটা মোটামুটি সহজ প্রবলেম ছিল, তারপরেও ভালো লাগছে এই দিক দিয়ে যে আগের প্রবলেমগুলো একটু ডিফারেন্ট কিছু পাইছি, আগের গুলো সব এক টাইপের প্রবলেম ছিল। আচ্ছা এবার দেখি এখানে কি বলছে। আচ্ছা এখানে দেখি কি বলছে, এফ এফ এক্স স্কোয়ার যোগ এফ প্রাইম এক্স নাকি, হ্যাঁ এফ প্রাইম এক্স যোগ 3f(x). আচ্ছা দেখো আমি প্রশ্ন লিখি, গ নম্বর প্রশ্নটা বলছে এফ এক্স হোল স্কোয়ার যোগ এফ প্রাইম এক্স, মানে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে এফকে, এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 3f(x). বলছে কি এইটার
সমাধান বের করতে 0 থেকে 2 পাই এর মাঝখানে, 0 থেকে 2 পাই এর মাঝখানে বের করতে হবে এটা সমাধান, 0 থেকে 2 পাই এর মাঝখানে। আচ্ছা fx হচ্ছে কি 10x, তাহলে এটা আসবে 10 স্কয়ার x। আচ্ছা f প্রাইম x কত হবে বলো? আসিয়া বা খাদেজা যে কোনো একটা তাড়াতাড়ি বলো। fx হচ্ছে 10 স্কয়ার x, কত আসবে? 10x এর ডিফারেন্সিয়েশন 6 স্কয়ার sec স্কয়ার x আসবে, sec স্কয়ার x = 3 × 10x। আচ্ছা সো এখন আমরা দেখো, আচ্ছা আমরা বলতো আমরা 10 স্কয়ার x টাকে sec স্কয়ার x এ কনভার্ট করব নাকি sec স্কয়ার x টাকে 10 স্কয়ার x এ কনভার্ট করব এই প্রবলেম? sec স্কয়ার x টাকে 10 স্কয়ার x হ্যাঁ, কারণ আমাদের একঘাতি রাশিটা কিন্তু 10 এর দেওয়া আছে, তাহলে আমরা যেটা করব 10 স্কয়ার x আছে এখানে যোগ sec স্কয়ার x কে কি লিখতে পারি 1 + 10 স্কয়ার x লিখতে পারি না? তো sec স্কয়ার x কে লিখবো হচ্ছে 1 + 10 স্কয়ার x লিখবো = 3 10x। দ্যাট মিন্স আমরা লিখতে পারি 2 10 স্কয়ার x minus 3 10x plus 1 = 0। তার মানে হচ্ছে 2 10 স্কয়ার x minus 2 10x minus 10x plus 1 = 0। মানে হচ্ছে 2 10x যদি কমন নাও পাবা হচ্ছে 2 10x minus 1 minus 1 কমন নিলে পাবো হচ্ছে হ্যাঁ 2 10x কমন নিলে 10x minus 1 আসবে, সরি ভুল লিখতেছি, 10x minus 1 minus 1 কমন নিলে পাবা হচ্ছে 10x minus 1। তারপরে কি আসে দেখি, তারপরে আসতেছে হচ্ছে 2 10x minus 1 into 10x minus 1 = 0। That means either 2 10x minus 1 = 0 or 10x minus 1 = 0। And 2 10x minus 1 = 0 হলে 10x = হবে হাফ, 10x কত আসবে হাফ আসবে। আর যদি 10x তাহলে এটা আসবে 10x = 1। 10x যদি 1 হয় তাহলে আমরা এখানে জানি যে 10 কত ডিগ্রি মান হয়, 10 হচ্ছে 10 π/4 এর মান 1। আর বলো 10 এর ফর্মুলাটা কি? 10x যদি 10 π/4 হয় তাহলে x কত লিখতে পারি আমরা? x n pi plus pi/4 n π প্লাস π/4 হবে। আচ্ছা আর এই ক্ষেত্রে আমরা কি লিখবো? x কত লিখবো বলো? n π প্লাস কত লিখবো? n π প্লাস কত লিখবো এখানে? 10 ইনভার্স এক্স্যাক্টলি 10 ইনভার্স হাফ। তারপরে বলতে 0 থেকে 2 পাই এর মাঝখানে জিনিসটাকে ইভালুয়েট করতে হবে, আর তুমি সেটা পারবা না। n এর মান নেগেটিভ কখনো নিবা না, n এর মান একবার 0 বসাও, n এর মান 1 বসাও, তারপর তুমি n এর মান কত বসাবা? n এর মান তুমি 2 বসাও দেখতে পারো, এরপর তুমি সীমার মধ্যে যে ভ্যালুগুলো পাবা সেগুলোই তোমার অ্যানসারের মধ্যে আসবে। ওকে, সেটার মধ্যে আর কোনো কমপ্লেক্সিটি নাই, ঠিক আছে। আর লাস্ট দুইটা সৃজনশীল। কম্পারেটিভলি তোমাদের জন্য এই ইনভার্স ইকোনমিক ফাংশন এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইজি চ্যাপ্টার, এবং এখান থেকে বোর্ড পরীক্ষা তুমি নির্ভুলভাবে মার্কস নিতে পারবা সহজেই, ঠিক আছে। দেখতেই পারতো এখানে কোনো কমপ্লেক্স করার কোনো সুযোগই নেই, বা কমপ্লেক্স করতেছেও না এখানে। আচ্ছা পাবনা ক্যাডেট কলেজে প্রবলেমটা করি, চলো। এখানে কি বলছে? পি থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, কিউ থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। পি থিটা সাইন থিটা, কিউ থিটা ইজ কস থিটা। বলছে এক্স ইজ ইকুয়াল টু 1 হলে দেখাও যে 3 tan ইনভার্স এক্স, এক্স ইজ ইকুয়াল টু 1 হলে দেখাও যে 3 tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু tan ইনভার্স 3x মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কয়ার। আচ্ছা এখন বলো তো এই প্রবলেমের প্রমাণটা তোমরা কি আগে একটা প্রমাণ যে দেখাইতাম এটার মতো করে করতে পারবা? আচ্ছা ও আচ্ছা, এটা তো প্রমাণ করার কিছু নেই, এটা তো x এর মান 1 বলে দিচ্ছে। ওহো, এটা তো একদম ইজি। তাহলে x ইজ ইকুয়াল টু 1 হলে আমরা চলো প্রমাণটা করবো। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আসবে?
লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আসবে 3 tan ইনভার্স 1 আসবে। 3 tan ইনভার্স 1 মানে কত? 3 ইনটু tan ইনভার্স 1 এর মান হচ্ছে পাই বাই 4, মানে হচ্ছে 3 পাই বাই 4। এবার রাইট হ্যান্ড সাইড দেখি, রাইট হ্যান্ড সাইডের মধ্যে আসবে, তাহলে তুমি যদি 1 বসায় দাও এখানে কত আসবে? tan ইনভার্স 3 ইনটু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 3, সেখানে কত আসবে? এখানে আসবে tan ইনভার্স 3 1 মানে হচ্ছে বিয়োগ করলে আসবে হচ্ছে 3 থেকে 1 বিয়োগ করলে আসবে 2 ডিভাইডেড বাই মাইনাস 2। তো tan 2 বাই মাইনাস 2 মানে tan ইনভার্স মাইনাস 1। আবার তোমরা জানো tan ইনভার্স মাইনাস 1 এর মান হচ্ছে 3 পাই বাই 4। তো তোমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু ইকুয়াল হয়ে গেল। তো ক নম্বর প্রবলেম ডান। পাবনা ক্যাডেট কলেজ শেষ। ক নম্বর শেষ। এবার খ নম্বর প্রবলেমটা দেখি। খ নম্বর প্রবলেমটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলো করছিলাম যদিও সবগুলো আমাদের মানে কমন পড়তেছে আর কি। আমরা যে প্রবলেমগুলো বইয়ের প্রবলেমগুলো করছি সেগুলাই আসলে একটু 19-20 করে দিচ্ছে, ডিফারেন্ট কিছু না। তো দেখো দেওয়া আছে কি, দেখো পি থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে সাইন থিটা, দেন কিউ থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে কস থিটা। এখানে বলছে কি সাইন, এখানে বলছে যে সাইন পাই ইন্টু পি ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা। আগে এই অংশটুকুর ভ্যালু বের করি। দেখো সাইন পাই, আচ্ছা বলো তো পি থিটা ইজ ইকুয়াল টু যদি সাইন থিটা হয় তাহলে পি পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হবে? সাইন পাই বাই 2 মাইনাস থিটা হবে না? তার মানে এটা কি আমরা লিখতে পারি না যে সাইন পাই বাই 2 মাইনাস থিটা? বুঝতেছো তো ব্যাপারটা? পি থিটা যদি সাইন থিটা হয় তাহলে পি অফ পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন অফ পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে এটাকে কিন্তু পড়া লাইনে লেখা যাবে সাইন পাই, আর সাইন পাই বাই 2 মাইনাস থিটাকে লেখা যাবে কস থিটা, সাইন পাই কস থিটা। সিমিলারলি তুমি যদি পরের অংশটুকু দেখো cos পাই ইন্টু কিউ অফ পাই বাই 2 মাইনাস থিটা, এই অংশটুকু যদি তুমি দেখো তাহলে তুমি পাবা cos পাই অফ কিউ অফ পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু তুমি কিন্তু পাবা sin থিটা। ঠিক আছে, তাহলে আমরা এই অংশটুকু এগুলোর ভ্যালু বের করে নিলাম। এটা ইজ ইকুয়াল টু হচ্ছে sin অফ পাই cos থিটা, এটা হচ্ছে sin cos অফ পাই sin থিটা। এটা তোমরা বলবা দেখি কিভাবে করবো, দেখি মনে আছে কিনা। প্রমাণ যাইতে হবে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ ইন্টু সাইন ইনভার্স 3/4, প্লাস মাইনাস হাফ ইন্টু সাইন ইনভার্স 3/4, এটাতে যাইতে হবে। তাহলে আমাদের এই দুইটা জিনিসের যোগফল, তার মানে given that sin পাই cos থিটা যোগ cos পাই sin থিটা, এই দুইটা জিনিসের যোগফল আমাকে আলটিমেটলি দেখাইতে হবে প্লাস মাইনাস হাফ ইন্টু সাইন ইনভার্স 3/4, প্লাস মাইনাস হাফ ইন্টু সাইন ইনভার্স 3/4, এই অংশটুকু দেখাইতে হবে আমার। তাহলে চলো দেখি এটা দেখাইতে পারি কিনা। সাইন পাই cos থিটা, আচ্ছা তোমরা আগে বলো দেখি এটা আমরা কি করব। সরি, এটা যোগফল না, এটা ইকুয়াল বলছিল। এই দুইটা জিনিসের ইকুয়াল দেওয়া আছে, এখান থেকে আমার যাইতে হবে এই অংশটুকু। দেখি কাজে যা বলো, এটা কি করব? সাইন পাই cos থিটা আছে আর cos পাই sin থিটা আছে, কিভাবে আমি প্রমাণটাতে যাব? এটা বইয়েরই প্রবলেম। পারবা না? সাইন পাই cos থিটা ইজ ইকুয়াল টু, আরে মিয়া তো ভুলে গেলে কেমন হবে। আচ্ছা এবার দেখো cos পাই sin থিটা, এটা চাইলে আমরা লিখতে পারি না এভাবে যে sin পাই বাই 2 প্লাস মাইনাস পাই sin থিটা। দেখো তো তুমি যদি sin পাই বাই 2 প্লাস পাই sin থিটা করো, সেটার পরিবর্তে তুমি কিন্তু লিখতে পারবা cos পাই sin থিটা। আবার তুমি যদি লেখো sin পাই বাই 2 মাইনাস পাই sin থিটা, সেটার পরিবর্তে তুমি কিন্তু পাবা cos পাই sin থিটা। তার মানে আমি cos পাই sin থিটার পরিবর্তে চাইলে লিখতে পারি sin পাই বাই 2 প্লাস মাইনাস পাই sin থিটা, এটা কিন্তু আমি লিখতে পারি। আমি ওইটাই লিখলাম, ঠিক আছে। লিখলে আমার উপকারটা কি হইলো, এই সাইন সাইন উঠাই দিতে পারবো, ওই পাশ থেকে সাইন উঠাই দিলাম, তাহলে পাই cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2 প্লাস মাইনাস পাই sin থিটা। এবার দেখো তো সবার মধ্যে পাই আছে, পাই কমন নাও, পাই কেটে দাও। সবার মধ্যে পাই আছে, পাই কমন কেটে দাও, তুমি পাচ্ছ cos থিটা ইজ ইকুয়াল টু হাফ প্লাস মাইনাস sin থিটা। এখন আমার টার্গেটটা কি? টার্গেট থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4 এ নিয়ে যাও। আচ্ছা এই জায়গা পর্যন্ত তো আসলাম, এখন আসলে কি করা যায়? তো এখন হচ্ছে কাজটা সিম্পল। cos থিটা
এই প্লাস মাইনাস সাইন থিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে প্লাস মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ হোল স্কোয়ার করবো উভয় পাশে, এই পাশে হোল স্কোয়ার করবো, এই পাশে হোল স্কোয়ার করবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি পাবো? কজ স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটা যোগ প্লাস মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আর রাইট হ্যান্ড সাইডে পাবো 1/4। তো দেখো তো কজ স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু তুমি 1 লিখতে পারো, আর প্লাস মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা থেকে তুমি কি লিখতে পারো? সাইন 2 থিটা কিন্তু চাইলে লিখতে পারো, সাইন 2 থিটা। আশা করি এখন আর তোমাদের করা দরকার কিছু নাই। ইকুয়াল টু 1/4, দ্যাট মিন্স প্লাস মাইনাস সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4 মাইনাস 1, 1/4 মাইনাস 1 কিন্তু তুমি লিখতে পারো মাইনাস 3/4, দ্যাট মিন্স সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু কত? সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস থেকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও তুমি পাবা প্লাস মাইনাস 3/4, তারপরে 2 থিটা ইজ ইকুয়াল টু কত? সাইন ইনভার্স 3/4, বাইরে তুমি প্লাস মাইনাসটা দিতে পারো কারণ সাইনের ভেতরে প্লাস মাইনাস থাকা বাইরে থাকা একই কথা। দেন থিটা ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস হাফ ইনটু সাইন ইনভার্স 3/4। তো আশা করি তোমার মনে আসছে এখন তোমাদের এই প্রবলেমটা ইম্পর্টেন্ট প্রবলেম, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, ঠিক আছে? এবার আমরা পরের প্রবলেমটা করি, তো শেষ। দেখো কিউ থিটা মাইনাস পি থিটা ইজ ইকুয়াল টু যদি 1/√2 হয় তাহলে থিটার ভ্যালু বের করতে হবে। কিউ থিটা মাইনাস পি থিটা, আর দেখো কিউ থিটা হচ্ছে কস থিটা আর পি থিটা হচ্ছে সাইন থিটা। তো এই প্রবলেমটা আসলে করার দরকার নাই। কিউ থিটা মাইনাস পি থিটা ইজ ইকুয়াল টু বলছে 1/√2। আবার তুমি দেখো কিউ থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত? কিউ থিটা ইজ ইকুয়াল টু কস থিটা মাইনাস পি থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√2। আচ্ছা বলো তো এই প্রবলেম, এই সিমিলার টাইপের একটা প্রবলেম আমরা করলাম না আজকে শুরুর দিকে? এই এটার মধ্যে কি করতে হয়, যে কজ এর সহগ আর সাইনের সহগ স্কোয়ারের যোগফল দিয়ে ভাগ দিতে, তাই না? তার মানে এটার স্কোয়ারের যোগফল কত আসবে? কজ এর সাথে আছে 1 আর এর সাথে, তাহলে 1 স্কোয়ার যোগ মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে √2। তাহলে √2 দিয়ে ভাগ দিব, 1/√2 এখন আসবে 1/√2, আর এটাকে আমি 1/√2 দিয়ে ভাগ দিলে কত আসবে? 1/√2 কে 1/√2 দিয়ে ভাগ দিতেছি, তার মানে এটা কি হয়ে যাবে? সরি, √2 দিয়ে ভাগ দিতেছি, তাহলে 1/√2 গুণ দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো এবার তো প্রবলেম সলভ। তাহলে এবার মনে হয় না আর করে দেওয়া দরকার আছে। তুমি 1/√2 কে তুমি চাইলে বলতেই পারো cos π/4 ইন্টু cos থিটা মাইনাস সাইন, আবার 1/√2 কে আবার সাইন π/4 বলা যায়, সাইন π/4 ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। এটাকে লেখা যায় cos a cos b মাইনাস sin a sin b, এটাকে লেখা যায় cos a প্লাস b cos থিটা প্লাস π/4 ইজ ইকুয়াল টু হাফ। হাফ কে আবার লেখা যায় কি? cos π/3 লেখা যায়। শেষ। ওইখান থেকে তুমি ইজিলি বলতে পারবা থিটা প্লাস π/4 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি 2n π প্লাস মাইনাস 2n π প্লাস মাইনাস কি π/3, দেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2n π প্লাস মাইনাস π/3, এটার সাথে তুমি আবার বিয়োগ করবা π/4। শেষ। এখান থেকে তোমার সলিউশনটা কিন্তু চলে আসবে। তারপর তোমার যে -2π থেকে 2π এর যে রিজিয়নটা দেওয়া হয়েছে সেই রিজিয়নের মধ্যে তুমি জিনিসটাকে ভেরিফাই করে নিবে, ঠিক আছে? ওইটা আশা করি তোমরা পারবা। অনেকগুলো প্রবলেম এই টাইপের করা হয়েছে, সেই প্রবলেমটাও সলভ। আর কোনো প্রবলেম কি করার দরকার আছে কিনা একটু দেখি, একটু দেখবো যে জাস্ট তুমি ল্যাবরেটরি প্রবলেমটা দেখবো, এটা আদৌ করার দরকার আছে কিনা একটু দেখবো। দেখি কার মনে আছে sin x/3 এর পর্যায়কাল কত? আসিয়া বলতে পারবা sin x/3 এর পর্যায়কাল কত? তোমরা যদি ভার্সিটিতে পরীক্ষা দিবে তোমাদের জন্য এই এমসিকিউ গুলো কিন্তু ইম্পর্টেন্ট। sin x/3 এর পর্যায়কাল কত? হ্যাঁ কত? হ্যাঁ বলতে পারবো না। ও আচ্ছা, তাহলে তুমি দেখো পর্যায়কাল পাওয়ার জন্য তোমাকে প্রথমে যেটা জানতে হবে কিছু বেসিক ফাংশনের পর্যায়কাল। তোমার জন্য আমি বলি, তুমি তোমার ফার্স্ট ইয়ার থেকে আমার ব্যাচের ক্লাস করো। ফার্স্ট ইয়ারের ব্যাচে ত্রিকোণমিতি একটা ভিডিওর মধ্যে আমি এগুলো ডিটেইলস আলোচনা করছি, কিভাবে পর্যায়কাল কাউন্ট করতে হয়, কিভাবে পর্যায়কালের চেঞ্জ গুলো কাউন্ট করতে হয়। সবসময় মনে রাখবা সাইন, কস, সেক আর একটা হচ্ছে কোসেক, এদের পর্যায়কাল হচ্ছে 2π। এদের পর্যায়কাল কি? এদের পর্যায়কাল হচ্ছে 2π। আর 10 আর কটের পর্যায়কাল হচ্ছে পাই, এদের পর্যায়কাল হচ্ছে পাই। এখন সাইন এক্স এর পর্যায়কাল যদি 2π হয় তাহলে সাইন n পাই এর পর্যায়কাল যদি x এর সাথে যদি n গুণ থাকে, না সরি পাই এর সাথে সাইন nx, সাইন nx x এর সাথে যদি n গুণ থাকে তাহলে পর্যায়কাল n ভাগ হয়ে যাবে, পাই 2π/n হয়ে যাবে।
সাইন এক্স এর পর্যায়কাল 2 পাই, সাইন এন এক্স এর পর্যায়কাল হবে 2 পাই বাই এন। তাহলে তুমি এবার এই কনসেপ্ট থেকে বলো তো, সাইন এক্স এর পর্যায়কাল যদি 2 পাই হয়, সাইন 1/3 এর পর্যায়কাল কত হবে? 1/3 এক্স এর পর্যায়কাল কত হবে? আসিয়া বল। এই ফর্মুলাটা দেখে দেখি বলো। এক্স এর সাথে যে থাকবে সেটা দিয়ে তুমি ভাগ দিয়ে দিবা। কত? 6 পাই। 6 পাই হবে অ্যান্সার, 6 পাই হবে অ্যান্সার। ওকে, তাহলে পর্যায়কাল হবে কত? 6 পাই। তো তোমার যদি আরেকটা সিমিলার প্রশ্ন করি, ধরো আমি তোমাকে যদি বলি 10 2 পাই বাই 3 এর 2x বাই 3, এটার পর্যায়কাল বলতে পারবা? 10 2x বাই 3 এর পর্যায়কাল কত বলো দেখি? এক্স্যাক্টলি 3 পাই বাই 2। খুব সিম্পল, কিন্তু এগুলা থেকে তুমি যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও, তুমি কিন্তু একটা অ্যান্সার পাবে। তোমাদের যারা মেডিকেল প্রিপারেশন নিবা তোমরা অবশ্যই পাশাপাশি ভার্সিটির একটু রাখার চেষ্টা করবা, প্রিপারেশনটা রাখার চেষ্টা করবা, কারণ আসলে মেডিকেলের পরীক্ষাটা তোমরা বুঝো, এটা তো আর তোমাদের সেকেন্ড চান্স বলতে থাকে। ইঞ্জিনিয়ারিং যারা নেয় তারা কিন্তু একটা সেকেন্ড চান্স পায়, বুয়েট না হলে কুয়েট, কুয়েট চুয়েট থাকে, একটা মাত্র পরীক্ষা। ইন কেস যদি খারাপও হয়ে যায়, যাতে তুমি অন্য কোনো জায়গায় তুমি পড়ালেখাটা চালা যেতে পারো, ঠিক আছে? এই জন্য তোমরা কি করো, ভার্সিটির একটা প্রিপারেশন কিছুটা রাখবা মেডিকেলের প্রিপারেশনের পাশাপাশি, নাহলে এটা আমার কাছে মনে হয় জুয়ার মতো হয়ে যায় অনেকটা। তোমার যত ভালো প্রিপারেশনই থাকুক, তারপরে এই রিস্কটা নেওয়া উচিত না পুরোপুরি শুধুই মেডিকেলের প্রিপারেশন না, পাশাপাশি একটু ম্যাথের অংশটুকু দেখো, তোমাদের জন্য ভালোর জন্য বলতে। আচ্ছা, তাহলে এটা বুঝলাম। এবার চলো দেখি খ নম্বর আর গ নম্বরটা দেখি। খ নম্বর কি বলছে? fx is equal to pi by 6 হলে x plus y plus root 3 xy is equal to root 3 তা প্রমাণ করতে বলছে। ওকে, তো চলো দেখি fx যদি pi by 3 হয়, pi by 6 হলে এটা প্রমাণ করতে বলা হয়েছে। আচ্ছা, fx কি দেওয়া আছে? হ্যাঁ, fx তো দেওয়া আছে। আচ্ছা, চলো এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। দেখো fx is equal to দেওয়া আছে কত? fx is equal to দেওয়া আছে cot ইনভার্স y minus tan ইনভার্স x। এটা হচ্ছে fx এর ভ্যালু। তাহলে এখন এখান থেকে আমি কিভাবে সলভ করব? আচ্ছা, cot ইনভার্স y কে tan ইনভার্স কত বলা যায়? খাদিজা বলো তো, cot ইনভার্স y কে tan ইনভার্স কত বলতে পারবো আমি? tan ইনভার্স 1/y বলতে পারবো, মাইনাস tan ইনভার্স x। আচ্ছা, এখন আমি এটাকে সলভ করতে হবে। সলভ করার জন্য আমি কি করব? একটা কাজ করি। আচ্ছা, fx এর ভ্যালু জানি কত দেওয়া আছে? দেখো তো, fx এর ভ্যালু পাই বাই 6 দেওয়া আছে না? তার মানে fx এর জায়গায় আমি পাই বাই 6 বসাই দিই, ঠিক আছে? এটাই তো বলছে fx ইজ ইকুয়াল টু পাই বাই 6 হলে, তাহলে fx ইজ ইকুয়াল টু এটা দেওয়া ছিল প্রশ্নে, তাহলে এই পুরো ভ্যালুটা ইজ ইকুয়াল টু হবে পাই বাই 6। তো এবার খুব সিম্পল, বিয়োগটা করো। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা কি? tan ইনভার্স x মাইনাস y মানে tan ইনভার্স 1/x মাইনাস 1/y মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস 1/y ইনটু x ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই 6। তাহলে tan ইনভার্স এটা যদি পাই বাই 6 হয়, তাহলে 10 পাই বাই 6 is equal to হবে y 1 minus xy divided by y plus x। 10 পাই বাই 6 এর ভ্যালু কত? দ্রুত, 10 পাই বাই 6 এর ভ্যালু কত? 1/√3। 1/√3 is equal to y যদি কেটে দাও 1 minus xy divided by x plus y। প্রবলেম কিন্তু সলভ। x plus y কে বজ্র গুণন করো, x plus y is equal to √3 minus √3 xy। তার মানে আমি পেয়ে যাচ্ছি x plus y plus √3 xy is equal to √3 প্রুফ। এবার চলো উদ্দীপক 2 এর সাধারণ সমাধান। উদ্দীপক 2 কি বলছে? cos θ minus cos 9θ is equal to sin 5θ। দেখি তোমাদের কমন সেন্স কি বলে, কিভাবে করবা? cos θ minus cos 9θ is equal to sin 5θ। বলো তো এটা এই প্রবলেমটা কিভাবে করবো? কোন ফর্মুলাতে যাবো? থিটার ভ্যালু বের করতে হবে, সমাধান দেখি। এটা আসিয়া বলো আমাকে কিভাবে করবো এটা? সূত্র দিয়ে করব। কোন সূত্র? cos cos c minus cos g। cos c minus cos g এর ফর্মুলা। তো cos c minus cos g এর ফর্মুলা যদি তুমি করো, তাহলে তুমি কি পাবা? 2 sin c plus d by 2 মানে থিটা প্লাস 9θ ডিভাইডেড বাই 2 sin d minus c by 2 মানে 9θ minus θ ডিভাইডেড বাই 2 is equal to sin 5।
তো তুমি কি পাচ্ছ এখানে দেখো তো 2 ইনটু sin 9 থিটা প্লাস থিটা মানে 10 থিটা ডিভাইড বাই 2 মানে sin 5 থিটা ইনটু sin 9 থিটা মাইনাস মানে 8 থিটা ডিভাইড বাই 2 মানে sin 4 থিটা মাইনাস sin 5 থিটা ইজ ইকুয়াল টু 0 দ্যাট মিন্স sin 5 থিটা যদি আমি কমন নেই, আচ্ছা একটা জিনিস খেয়াল করবা, এই কেটে দেওয়ার চেষ্টা করবো না, দুই পাশে sin 5 থিটা sin 5 থিটা sin 5 থিটা কেটে দেওয়ার চেষ্টা করবো না। এটা যদি করো কাটাকাটি করলে সলিউশন কিন্তু কম আসবে তোমার, বুঝছো? এই জন্য এটা করবা না। sin 5 থিটা কমন দিলে আমি পাচ্ছি 2 sin 4 থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে তোমরা নিজেরাই পারবা এটা, sin 5 থিটা ইজ ইকুয়াল টু 0 অথবা 2 sin 4 থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। sin 5 থিটা ইজ ইকুয়াল টু 0 হয়, আমরা জানি sin থিটা ইজ ইকুয়াল টু 0 এর জন্য থিটা ইজ ইকুয়াল টু কত হয় বলো তো? sin থিটা যদি 0 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু জেনারেল সমাধান কত, সাধারণ সমাধান কত? sin থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় থিটা ইজ ইকুয়াল টু কত বসে? n পাই বসে। ভেরি গুড, ভালোই মনে আছে, তুমি মেডিকেলে চান্স পাবে, ঠিক আছে গুড। 5 থিটা ইজ ইকুয়াল টু আসবে n পাই, থিটা ইজ ইকুয়াল টু আসবে n পাই বাই 5। আচ্ছা ঠিক আছে, শেষ আমাদের প্রথম অংশের সলিউশন শেষ। আচ্ছা এবার দেখো সেকেন্ড অংশের দেখো 2 sin 4 থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে sin 4 থিটা ইজ ইকুয়াল টু আসতেছে হাফ। sin 4 থিটা ইজ ইকুয়াল টু যদি হাফ আসে, এটাকে আমরা বলতে পারি sin পাই বাই 6। sin 4 থিটা ইজ ইকুয়াল টু sin 5 পাই বাই 6, তাহলে 4 থিটা ইজ ইকুয়াল টু আসবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু পাই বাই 6। দেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তুমি 1/4 ইনটু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু পাই বাই 6। শেষ, এটাই তোমার সমাধান। তো আমরা মোটামুটি 60টার মতো সৃজনশীল সলভ করার চেষ্টা করলাম, একটা মিনিমাম টাইমের মধ্যে যতটুকু করা সম্ভব করার চেষ্টা করলাম। তোমাদের কাজ হবে তোমরা আরো কঠিন কঠিন সৃজনশীল যা যা পারবা। আমার কাছে মনে হয় যদি তোমরা ক্লাসগুলো আমার ক্লাসগুলো বুঝে বুঝে করে থাকো, সৃজনশীল গুলো আমার মনে হয় বোর্ডের হোক ক্যাডেট কলেজের হোক একটু মাথা খাটায় করলে আমার মনে হয় পারার কথা। বইয়ের অঙ্কগুলাই কিন্তু এখানে একটু মডিফাই করে দেয়, ঠিক আছে, খুব বেশি চেঞ্জ করে না, একটু মডিফাই করে দেয়, সেগুলো আশা করি তোমরা পারবে। তো আমাদের আর কয়টা চ্যাপ্টার বাকি আছে সৃজনশীলের জন্য, শর্ট সিলেবাসের জন্য? শর্ট সিলেবাসে আর কোনটা কোনটা জানি আছে? স্থিতিবিদ্যা করছি, আর করলাম হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি। আর কোনটা বাকি আছে? কনিক্স, কনিক্স বাকি আছে, কনিক্সের একটা ক্লাস নিতে হবে। আর কোন চ্যাপ্টার জানি আছে তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে? স্থিতিবিদ্যা, ইনভার্স, কোনটা কোনটা? বহুপদী চ্যাপ্টারটা চ্যাপ্টার 4। বহুপদী, বহুপদী, বহুপদী বা পলিনোমিয়াল। আচ্ছা তার মানে আমরা আরো দুইটা চ্যাপ্টার বাকি আছে আমাদের টেস্ট পেপার সলভিং এর। তাহলে এই দুইটা চ্যাপ্টারের টেস্ট পেপার আমরা সলভ করবো আরো নেক্সট দুইটা ক্লাসে। এরপরে আমরা আমাদের সম্ভাবনায় যাব, গতিবিদ্যায় যাব, এগুলো আমরা আস্তে আস্তে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? আমার যখন সুবিধা হয় তখন আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এখন থেকে হয়তোবা সামনের ক্লাসগুলো হয়তোবা শিডিউল টাইমে নাও হইতে পারে, যে কোনো টাইমে আমি আগের রাত্রে জানাই দেবো, তোমাদের সুবিধার সাথে যদি অ্যাডজাস্ট হয় তাহলে ওইভাবে হয়তো আমি ক্লাস নিই। আপাতত কিছুদিন শিডিউলে যাবে, যদি আমার এক্সাম আর একটু কাছাকাছি চলে আসে, আমার 10 তারিখ থেকে একটু এক্সাম আছে, মিড শুরু হবে, এক্সাম কাছাকাছি আসে তখন হচ্ছে শিডিউল গুলো একটু নির্বিষ হবে। বাট আমি তোমাদের সবকিছু শেষ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তোমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তাহলে শিডিউল নিয়ে পরে কথা বলবো ইনশাল্লাহ। তো আজকে তাহলে ক্লাসটা এখানেই রাখি।